Hello everyone, I am Alok and you are watching Smart Maths. এই ভিডিওতে দেখে নি যে WBPSI প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে তোমাদের আমি মক টেস্ট কন্ডাক্ট করেছিলাম, মক টেস্ট নাম্বার 3 তার ফুল 100টা কোশ্চেন্স এর সলিউশন আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, অনেকেরই অনেকগুলো কোশ্চেন্স এর ডাউট ছিল, অনেকে ভালো পারফর্ম করেছো, র‍্যাঙ্ক লিস্ট এটসেট্রা আমি তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি টেলিগ্রাম চ্যানেলে, ইউটিউবের কমিউনিটি পোস্টে। তো তার এবার যে কোশ্চেন্স গুলো সলিউশনস গুলো নিয়ে আমরা আজকে ভিডিওতে ডিসকাস করব। তো চলো কুইকলি স্টার্ট করে দিই। তো যারা এখনো এই মক টেস্টটা দাওনি বা এর আগে আরো দুটো মক টেস্ট নিয়েছিলাম সেটাও দাওনি, তারা কিন্তু অবশ্যই স্মার্ট ম্যাথস এর অ্যাপ ডাউনলোড করো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ডাউনলোড করে সেখানে রেজিস্টার করলে সেখানে ফ্রি টেস্ট অপশন বলে একটা থাকবে, সেখানে গেলে তোমরা এই টেস্টগুলো পেয়ে যাবে। এছাড়া আরো কিছু কোর্সেস সেখানে আছে, সেগুলো তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো চলো দেখে নিই যে কোশ্চেন গুলো ছিল এবং এই পিপিটিটা উপরে মানে এই পিডিএফটা যা আমি এখানে বোঝাবো সেটাও আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো। সো টেলিগ্রামটাও মাস্ট জয়েন করো, তোমরা অনেকেই টেলিগ্রাম জয়েন করো না, টেলিগ্রামটা জয়েন করে নাও। সেখানে এগুলো ডিসকাশনস এটসেট্রা সেখানে আমাদের সাথে কথাবার্তা হতেও থাকে এবং এগুলো আমি শেয়ার করতে থাকি। তো @ItSmartMaths এটাতে তোমরা টেলিগ্রাম অবশ্যই জয়েন করে নিও। ঠিক আছে, এবার চলে আসছি আমরা ডাইরেক্টলি কোশ্চেন। দেখো কোশ্চেন কি বলছে। দেখো 1 নাম্বার কোশ্চেন এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ কি বলছে, রিজনিং এর কোশ্চেনস গুলো আমরা আগে দেখবো। একটা কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, ইন এ কোড ল্যাঙ্গুয়েজ এভরি লেটার ইজ রিপ্লেসড বাই দি লেটার হুইচ কামস টু প্লেস অ্যাহেড। দুটো লেটার মানে টু প্লেস অ্যাহেড মানে +2 পজিশনে লেটার গুলো দিয়ে ডিনোট করতে হবে, করার পরে সেটাকে রিভার্স করে দিতে হবে। ওকে, দিয়ে আমার কোডটা তৈরি হবে। তাহলে সেইভাবে করে টেবিলের কি কোড হবে। তো প্রথমে আমি যদি বলি TABLE টেবিল, এর 2 ঘর পর কি হবে, টি এর পরে UV 1 ঘর 2 ঘর UV +2, এর পরে BC, বি এর পরে CD, এল এর পরে MN আর ই এর পরে FG। সেকেন্ড স্টেপ, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হবে এটাকে রিভার্স করে দেওয়া, অর্থাৎ GNDCV এটা হয়ে গেল আমাদের উত্তর। ফাইন্ড দি মিসিং নাম্বার, এই সিরিজে মিসিং নাম্বার বের করতে হবে। ঠিক আছে, 7, 26, 63, 124 করতে করতে 342। তো এটা কোন ফরম্যাটে আছে দেখো, বেসিক্যালি 2 এর কিউব -1 কত হয়, 7 হয়। তারপরে 3 এর কিউব -1 27 -1 কত হয়, 26। 4 এর কিউব 64 -1 কত হয়, 63। 5 এর কিউব 125 -1 কত হয়, 124। তাহলে নিশ্চয় এরপর এটা 6 এর কিউব -1 অর্থাৎ 216 -1 215 হবে। আর এরপর এটা 7 এর কিউব 343 -1 মানে 342। তো আমাদের এখান থেকে অ্যান্সার কত আসবে, 215। পয়েন্টিং টু আ ম্যান, একজন ম্যানকে দেখিয়ে একজন ওম্যান বলল, হিজ মাদার ইজ দি অনলি ডটার অফ মাই মাদার। দেখো অনলি ডটার অফ মাই মাদার এই কথাটা যখনই থাকবে তার মানে ওইটা ও নিজেই, ওই অনলি ডটারটা ও নিজেই। তো সবার প্রথমে কি বললো, পয়েন্টিং টু আ ম্যান, একজন ম্যানকে দেখিয়ে। তো ম্যান মানে আমার বাক্স, একজন ম্যানকে দেখিয়ে একজন ওম্যান বলছে হিজ মাদার, এর মা, হিজ মাদার ইজ দি অনলি ডটার, একমাত্র কন্যা। অনলি ডটার কথার অর্থ হচ্ছে একটাই মেয়ে আছে, কোনো ছেলেও নেই মেয়েও নেই আর কিচ্ছু নেই, অনলি ডটার, সিঙ্গেল চাইল্ড। ঠিক আছে, অনলি ডটার কার, অফ মাই মাদার, ওই ওমেনের মাদারের অনলি ডটার মানে কি, এইটাই হচ্ছে ওমেনটা। তাহলে এর মাদার, মাই মাদারের অনলি ডটারের ছেলে হচ্ছে এটা। তাহলে আমাকে কি কোশ্চেন করেছিল, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু ওমেন, এই ম্যানটা ওই ওমেনের কে হবে, তাহলে এই ম্যানটা ওই ওমেনের হয়ে যাবে সান, পুত্র। ক্লিয়ার করাতে পেরেছি। পরে কোশ্চেন আসো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, অড ওয়ান আউট চুজ করতে হবে। তো তোমরা ভালো করে দেখো, এখানে দেখো আর এর পরে এস, এস এর পরে টি, এস এর পরে টি, তারপরে ইউ, ডাব্লিউ এর পরে UVW, বাট এখানে WX এর পরে Y নেই, Y এর জায়গায় Z আছে। তো আমাদের ডি নাম্বার অপশনটা অড এখানে, মানে আলাদা। আচ্ছা, একটা ক্লক আছে, এই ক্লক ইজ সেট রাইট at 5 AM। ঠিক আছে, দ্য ক্লক লুজেস 16 মিনিটস ইন 24 আওয়ার্স। কি 16 মিনিট লুজ করে কত সময়, 24 আওয়ার্সে। What will be the right time when the clock indicates 10 PM? ক্লকটা 10 PM যখন ইন্ডিকেট করছে তখন অ্যাকচুয়ালিতে রাইট টাইম কখন, অন দি 4th ডে। কনসেপ্টটা ভালো করে বোঝো, দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। একটা ক্লককে আমি সেট করলাম কখন, 5 AM এ গিয়ে 5 AM এ ওর টাইমটাকে আমি কারেক্ট করে দিলাম, কিন্তু ক্লকটা কি হয় প্রত্যেক 24 ঘন্টায় 16 মিনিট করে লেট হয়ে যায়, লুজ মানে লেট হয়ে যায়। তাহলে দেখো 24 ঘন্টাতে লেট হয় কতক্ষণ, 16 মিনিট।
তারপরে আরেকটা 24 ঘন্টায় আবার 16 মিনিট লেট হয়ে যাবে, পিছনে চলে যাবে টাইমটা। 24 24 48 কবে বলছি, এটা 4th ডেতে, তার মানে আবার 24 ঘন্টা আবার 16 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো প্রথম দিন ছিল, প্রথম দিন মানে আমি যখন 5 am এ সেট করলাম, তারপরের থেকে 24 ঘন্টা পর মানে আবার 5 am এ, এটা কত হলো, একদিন। 4th ডে মানে এটা নেক্সট সেকেন্ড ডে, বলতে পারো এটা ফার্স্ট ডে এর পরের দিন। ঠিক আছে, অন দি 4th ডে, মানে এটা প্রথম দিন, তারপরে দ্বিতীয় দিন, ঠিক আছে, তারপরে তৃতীয় দিন, তারপরে চতুর্থ দিন আসবে। তো এরপরে আবার 24 আওয়ার পর 5 am, নেক্সট আবার 24 আওয়ার পর 5 am, মানে দেখো এখান থেকে 1 নাম্বার দিন, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 4 নাম্বার দিন। তো 72 ঘন্টাতে দেখো ঘড়িটা মোট কিন্তু 16 3 48 মিনিট স্লো হচ্ছে। ঠিক, এখনো অবধি ঘড়িটা 48 মিনিট স্লো হয়ে যাওয়ার কথা, ভালো কথা। এবার এই 5 am থেকে নিয়ে 10 PM অবধি ওই দিন কতক্ষণ সময় হয় এই মাঝখানে? বলবে স্যার 5 am থেকে 5 PM 12 ঘন্টা, আর ওদিকে 5 17 ঘন্টা। দেখো 24 ঘন্টায় ঘড়িটা স্লো হয় 16 মিনিট, তাহলে 17 ঘন্টায় কত স্লো হবে এইটা। ওকে, একটা জিনিস এখানে, একটা জিনিস বোঝা আছে, দেখো আমি মোট 24 ঘন্টা টাইম বলছি, তো 5 AM থেকে যদি আমি আবার 5 AM টাকে কাউন্ট করি, আচ্ছা এইখানে যে 17টা নিচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালিতে স্লো হয়ে যাওয়ার পরে, তো আমাদের ওটা নিলে তো হবে না। এবার গল্পটা হচ্ছে এখানে আমাদের একটু জিনিসটা বুঝতে হবে, এর ফর্মুলা আছে, বাট আমি তোমাদের একটাই কোশ্চেন আছে তাই ভেঙে বোঝানোর চেষ্টা করছি। এইখানটায় দেখো ব্যাপারটা যেটা আমি টোটালের হিসাবে তোমাদেরকে কাউন্টটা করে বোঝাতে চাইছি, ঠিক আছে, যে হোয়াট উইল বি দ্য রাইট টাইম হোয়েন দি ক্লক ইন্ডিকেটস 10 PM। ঠিক আছে, ওকে, দেখো 24 ঘন্টায় ঘড়িটা স্লো কতক্ষণ হয় ভাই? আমাদের ঘড়িটা 24 ঘন্টাতে স্লো হচ্ছে 16 মিনিট। ঠিক আছে, 24 ঘন্টা টাইমের মধ্যে 16 মিনিট, মানে আমি যদি বলি অ্যাকচুয়াল টাইম তাহলে সেটা হচ্ছে 24 ঘন্টা, কিন্তু আমি যদি বলি রং টাইম তাহলে 16 মিনিট বাদ করে দিলে এখান থেকে কত হবে, 23 ঘন্টা, আর এদিকে 60 থেকে এটা বাদ দাও 44 মিনিট। ওকে, এটাই বোঝাতে চাইছি যে অ্যাকচুয়াল টাইম হওয়া উচিত 24 ঘন্টা, কিন্তু সেখানে ওই ঘড়িটা যেটা টাইম দেখাবে সেটা দেখাবে 23:44। তাহলে 23:44 মানে যখন ঘড়িটাতে দেখাচ্ছে 23 ঘন্টা 44 মিনিট, তখন অ্যাকচুয়াল টাইম হচ্ছে আমার এইটা, ঠিক না? তখন আমার অ্যাকচুয়াল টাইম হচ্ছে এইটা। তো তো এই 5 AM থেকে এই 10 PM অবধি আমি কত দেখছিলাম, এটা তো 17ই ছিল, তাই না? যে তাহলে স্যার 24 দিনে 72, আর সাথে কত হলো 79 89, 72 আর সাথে 79 89 আওয়ার। এই যে টাইমটা এটা কিন্তু রং টাইম, এই টাইমটা কত, এটা হচ্ছে আমাদের রং টাইম। তো বেসিক্যালি এই যে রং টাইমটা সেটাই এটা। তাহলে আমি কম্পেয়ার করতে পারি যে স্যার এই যে 23 ঘন্টা 44 মিনিট মানে 24 ঘন্টা, এটা মানে 1 ঘন্টায় কত, আমি 1 ঘন্টায় কত রাত সেটাও বের করতে পারো, বা তুমি এরকম বের করতে পারো যে 23 ঘন্টা 44 মিনিট মানে যদি হয় 89 ঘন্টা, তাহলে অ্যাকচুয়াল অর্থাৎ 24 ঘন্টার ভ্যালু কত। ঠিক আছে, তাহলে সেটা আমার বেরোবে কি যে অ্যাকচুয়াল টাইমটা। এবার এটাকে আমাকে বের করতে হবে ক্যালকুলেট। এটাকে আমি কিভাবে ক্যালকুলেট করবো, 44 মানে কি 44 মিনিট, তো 44 মিনিট মানে 44/60, তাহলে এটা হচ্ছে 23 পূর্ণ 11/15। এবার এটাতে তুমি গুণ করো, 15 3 45, হাতে থাকলো 4, 15 3 30, আর 4 34, 345 প্লাস 11/15, তাহলে 346, 356/15। তাহলে এটা দ্বারা আছে 89 ইন্টু 24 ডিভাইডেড বাই 356 তার বাই 15, সেই 15টাকে আমি উপরে পাল্টি খাওয়ালাম। তো এখান থেকে আমার দেখতে হবে টোটাল কতক্ষণ আসছে টাইমটা। ঠিক আছে, যে টোটাল টাইমটা আমার কতক্ষণ আসছে, তো সেটাকে আমি কাটাকাটি করার চেষ্টা করি, দেখি কত দিয়ে কাটে। 4 দিয়ে কাটি, 4 8 32, 4 8 32, 4 9 36 কাটলো, 4 6 24 কাটলো, 89 90 কাটলো, কত দেখা যাচ্ছে 90 ঘন্টা। বুঝতে পেরেছি, তার মানে অ্যাকচুয়াল টাইমটা হবে 90 ঘন্টা। 90 ঘন্টা মানে 5 AM থেকে শুরু করে 3 দিন, মানে 72 তো হয়ে গেল, 24 3 72 প্লাস এক্সট্রা কত হবে, 18 ঘন্টা হবে। যেটা 17 হওয়া হচ্ছিল সেই জায়গায় 17 না হয় সেটা 1 ঘন্টা বেশি হওয়ার কথা, অ্যাকচুয়াল টাইম 1 ঘন্টা বেশি হবে, অর্থাৎ 10 PM এর থেকে 1 ঘন্টা 1 আওয়ার বেশি হবে, অর্থাৎ 11 PM দাঁড়াবে। সো এটাই হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার। এটা ফর্মুলা আছে, ওটা আমি জিনিসটাকে ভেঙে বোঝালাম যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। এবার আসছি পরেরটা, দেখো বলছে
অল চেয়ারস আর টেবিল, সবগুলো চেয়ার হচ্ছে টেবিল। তাহলে আমরা এটা সিলোজিজম ড্র করি, চেয়ার টেবিল, সবগুলো চেয়ার হচ্ছে আমার টেবিল। কোনো টেবিল বেড নয়, কোনো টেবিলই বেড না, কি না, বেড না। তাহলে টেবিল আর বেডের মধ্যে কোনো সম্পর্ক নেই। কনক্লুশন কি বলছে, কিছু চেয়ার বিছানা নয়, সাম চেয়ারস আর নট বেডস। তো অবভিয়াসলি কোনো চেয়ারই বেড হবে না, যেহেতু টেবিলই বেড হতে পারছে না, টেবিলের মধ্যেই গোল্লাটা আছে, তাই কোনো চেয়ারই বেড হবে না। তো কোনো চেয়ার বেড না মানে সাম চেয়ারও বেড হবে না। তো এটা আমাদের ঠিক বলেছে ওরা, ঠিক আছে, যে হ্যাঁ স্যার সাম চেয়ারস আর নট বেডস, অল চেয়ারস আর নট বেডস, তো সাম চেয়ারস তো নট বেড হবেই হবে। তো এটা আমাদের ঠিক বলছে। সাম বেডস আর চেয়ারস, বেডের আর টেবিলের মধ্যে কোনো রকম কানেকশন নাই, অর্থাৎ এই বেডের গোল্লাটা টেবিলের গোল্লাটাকে ছুতেও পারবে না, তাহলে ও কিভাবে এই সি এর গোল্লাটাকে ছুঁয়ে, ওর মধ্যে কোনো ইন্টারসেকশন হবেই না ওদের মধ্যে। সেই কারণে সাম বেডস আর চেয়ার এটা ভুল, অর্থাৎ এখান থেকে শুধুমাত্র অপশন 1 আমাদের ফলো হবে। একজন পার্সন কি করে, ওয়াকস করে 20 মিটার কোন দিকে যায়, সাউথের দিকে যায়। তো সাউথ কোন দিকে আমরা জানি, দিস ইজ নর্থ, সাউথ, ইস্ট এন্ড ওয়েস্ট। তো 20 মিটার ও গেল সাউথের দিকে, ঠিক, চলো 20 মিটার গেল সাউথের দিকে। তারপরে রাইট টার্ন, এদিকে মুখ করে আছে মানে এদিকে রাইট টার্ন নিল, নিয়ে গেল 15 মিটার। আবার এইখান থেকে ও রাইট টার্ন নিল, আবার আসলো 20 মিটার। এখানে আসার পরে ও কোন দিকে, লেফট টার্ন নিল। দেখো এদিকে যদি মুখ থাকে, লেফট কোন দিকে হবে, ওর এদিকে হবে, লেফটে টার্ন নিয়েও 5 মিটার গেল। তো বলছে হাউ ফার এন্ড ইন হুইচ ডিরেকশন ইজ হি ফ্রম স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে কোন দিকে এবং কত দূরে আছে। এইখান থেকে এইটুকুটা কত, 15। সরি আমি একটু ভুল করেছি কোশ্চেনটা প্রথম থেকেই, 1 মিনিট দাঁড়াও। প্রথমে বলেছে ওয়াক্স 20 মিটার সাউথ বলেছিল, তাহলে সাউথে আসলো নিচের দিকে, সাউথে 20 মিটার আসলো, তারপরে রাইট টার্ন নিল, এদিকে মুখ করে আছে মানে রাইট সাইড এদিকে হবে, রাইট টার্ন নিয়ে 15 গেল। তারপরে এখানে আছে, এখান থেকে আবার রাইট টার্ন নিয়ে ও 20 গেল। এবার ঠিক আছে, এবার এইখান থেকে লেফট টার্ন নিয়েছে ও, নিয়ে গেছে 5। তো এইখান থেকে কত দূরেও থাকবে সেটা বলেছে। তো এইখান থেকে এইটুকুটা কত, 15, এটা 15 হলে এটাও 15, তাহলে 15 আর 5 20 মিটার ওয়েস্ট, কোন দিকে, 20 মিটার পশ্চিম দিকে থাকবে, এটা হবে অ্যান্সার। অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ইন মিনিংফুল সিকোয়েন্সে সাজাতে হবে এদেরকে। মিনিংফুল সিকোয়েন্স মানে কি, দেখো এখানে কি কি সিকোয়েন্স হতে পারে। সবার আগে কে আসবে এদের মধ্যে, লেটার আসবে সবার আগে, তাই না, সব থেকে ছোট হয় কি, লেটার। লেটারের পরে কি হয়, লেটার দিয়ে ফ্রেজ তৈরি হয়, তাই না, ফ্রেজ না সরি ওয়ার্ড তৈরি, লেটার কয়েকটা লেটার দিয়ে আমাদের ওয়ার্ড তৈরি হয়, অনেকগুলো ওয়ার্ড দিয়ে একটা ফ্রেজ তৈরি হয়, ফ্রেজ বা উক্তি, ঠিক আছে, এটা তৈরি হলো ফ্রেজ। অনেকগুলো ফ্রেজ দিয়ে আবার একটা সেন্টেন্স তৈরি হয়, এবং সেন্টেন্স অনেকগুলো সেন্টেন্সকে একসাথে লিখলে সেটাকে আমরা প্যারাগ্রাফ বলি। তো 41532 কারেক্ট সিকোয়েন্স। ওকে, একটা রো আছে যেখানে 25 জন স্টুডেন্ট আছে, কতজন স্টুডেন্ট আছে, 25 জন, টোটাল 25 স্টুডেন্টস আছে এখানটায়, যার মধ্যে এ হচ্ছে, এটা লেফট সাইড, দিস ইজ রাইট সাইড, এ হচ্ছে লেফট সাইড থেকে 7th পজিশনে, মনে করো এ এখানে আছে 7th পজিশনে, বি আছে রাইট সাইড থেকে 9th পজিশনে, মনে করো না বি এটা হচ্ছে 9th পজিশনে, সি হচ্ছে এ এবং বি এর ঠিক মাঝামাঝি। এদিক থেকে 7 জন, এদিক থেকে 9 জন, 16 জন তো অলরেডি হয়ে গেল। তো বাঁচলো কতজন, আর 9 জন, 16 9 25, তার মানে এখানে 4 জন আছে, এখানে 4 জন, 4 4 8, আর এটা হচ্ছে সি 9 জন মিডিল পজিশনে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য সিস পজিশন লেফট, সি এর পজিশন লেফট থেকে কত, তো সি এর পজিশন লেফট থেকে কত হবে, এখান থেকে 7 আর এখান থেকে 5 নাম্বার, ও 5th পজিশনে আছে, এখান থেকে ধরলে 5th পজিশন, তাহলে 7 আর 5 12, 12th পজিশনে, ঠিক। একটা সার্টেন কোড ল্যাঙ্গুয়েজে পেন পেন্সিল ইঙ্ক কে লেখা হয় 12 8 5, ইঙ্ক ইরেজার পেন্সিল কে লেখা হয় 5 18 8, ইরেজার পিন ইঙ্ক কি হবে। তো দেখো পেন, এখানে কম্পেয়ার করার ব্যাপার নেই, এখানে যে পজিশনে যেটা আছে সেটাই ওর ভ্যালু, পেনের ভ্যালু 12, পেন্সিলের ভ্যালু 8, ইঙ্কের ভ্যালু 5। দেখো এখানেও ইঙ্ক যে পজিশনে আছে সেখানে 5ই আছে, পেন্সিল যে পজিশনে আছে সেখানে 8ই আছে। তো বেসিক্যালি পেন মানে 12, এইভাবে করি হবে। তো আমাকে বের করতে কি বলেছে, ইরেজার পেন ইঙ্ক, ইরেজার কোথায় আছে দেখো, জাস্ট এটাকে হচ্ছে সাবস্টিটিউশন কোডিং, এখান থেকে তোলো আর বসাও, 2nd পজিশন ইরেজার, ইরেজার মানে হচ্ছে 18 হয়ে গেল। তারপরে পেন, পেন প্রথম পজিশনে 18 আর 12 হলো। তারপরে ইঙ্ক বলেছে, ইঙ্ক এখানে আছে 5-এ, তাহলে হচ্ছে 18 12 5, তো এটা হয়ে যাবে উত্তর। দেখো নেক্সট পরে কোশ্চেন, ফ্রম এ পয়েন্ট পি, একটা পি পয়েন্ট থেকে কিউ হচ্ছে 8 কিমি নর্থে আছে, পি পয়েন্ট থেকে কিউর পজিশন হচ্ছে 8 কিমি নর্থ, পি পজিশন থেকে কিউ আছে 8 কিমি নর্থের দিকে হলো। ফ্রম কিউ থেকে আর হচ্ছে 6 কিমি ইস্টের দিকে, এখানে আর আছে 6 কিমি ইস্টের দিকে,
পূর্ব দিকে, আমরা জানি এটা নর্থ, সাউথ, ইস্ট এন্ড ওয়েস্ট। ফ্রম আর, এস হচ্ছে 8 কিমি সাউথে, আর এর থেকে এস হচ্ছে 8 কিমি, মানে এস এখানে আছে 8 কিমি সাউথের দিকে আছে, ভালো কথা। এস এর থেকে টি আছে 4 কিমি ইস্টে, এস এর থেকে টি আছে 4 কিমি এদিকে, ঠিক আছে। মাপগুলো অত ভাবনা চিন্তা করা দরকার নেই। হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড টি? পি আর টি এর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, তো পি আর টি দেখো একই লাইনে অবস্থিত, শর্টেস্ট ডিস্টেন্স মানে এখান থেকে এইটুকুটাই তোমাকে বের করতে লাগবে পি থেকে টি। এটা 6 হলে এটা 6 আর এটা 4, 6 আর 4 টোটাল মিলালে 10 কিলোমিটার। সিলেক্ট দি অপশনস দ্যাট উইল কাম ইন প্লেস। এটা অনেকে রিপোর্ট করেছিল যে এটা নাকি ভুল আছে, এটা নাকি 625 অ্যান্সার হবে। 625 কি অপশনে দেওয়া আছে? নাই, যখন অপশনে দেওয়া তাহলে নিশ্চয়ই অন্য লজিক কাজে দেওয়ার কথা। অনেকে এটা ভাবছো যে স্যার 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256 হয়, তাহলে স্যার 5 টু দি পাওয়ার 4 মানে তো 625 হওয়ার কথা, অপশনে নাই, উত্তর অপশন 625 হবে। এটা অনেকে আমাকে রিপোর্ট করেছিল কোশ্চেনটা, বাট না ভাই, 625 থাকলে তো হতো, যেহেতু নেই তাহলে ওই লজিক ফলো করছে না। তাহলে কি লজিক ফলো করছে? লজিক ফলো করছে 4 টু দি পাওয়ার 4। যখন এখানে 4 আছে তার পাওয়ারে আমি 4 নিব, কিন্তু যখন এখানে 5 আছে তো তার পাওয়ারে আমি 5ই নিব, মানে 4 এর পাওয়ারে 4, 5 এর পাওয়ারে 5। ব্যাপারটা বোঝাতে পেরেছি? তাহলে 3125 হয়, কারণ 5 5 25, 5 125, 625 ইন্টু 5 হয় 3125, ঠিক না? তো দিস ইজ আওয়ার অ্যান্সার। সিলোজিজম আছে সাম পেন্সিলস আর পেন্স। সাম পেন্সিলস আর পেন্স, কিছুগুলো পেন্সিল হচ্ছে পেন্স, হয়ে গেল। অল পেন্স আর বুকস, সবগুলো পেন হচ্ছে আবার বুক। এটা একটু ছুটে গেল, এটা এখান দিয়ে আসবে একদম কর্নার দিয়ে, ওকে। কনক্লুশন কি বলেছে? সাম পেন্সিলস আর বুকস। সাম অবভিয়াসলি, এই যে যেহেতু অলরেডি এদের মধ্যে ইন্টারসেকশন আছেই, তুমি এটাকে আলাদা করতে পারবে না, তো পেন্সিল আর বুকের মধ্যে সবসময় সাম রিলেশন থাকবেই। তো প্রথমের অপশন যেটা আমাদের দিয়েছিল এটা ট্রু। অল বুকস আর পেন্সিলস, অল বুকস পেন্সিলস, তো এই বেসিক ডায়াগ্রামেই ভুল আছে, তো সেটা আমাদের ভুল। তাহলে এখানে অনলি কনক্লুশন 1 ফলো হবে। 5 জন ফ্রেন্ড আছে পি, কিউ, আর, এস এবং টি, এরা একটা রোতে সিট করে আছে। কজন? 5 জন, 1 2 3 4 5। আমি দুটো পসিবিলিটি কেস ডায়াগ্রাম নিয়ে নিলাম যদি দরকার পড়ে। যেহেতু কোনো কিছু বলা নেই যে কোন দিকে ফেস, তো আমরা ধরে নেবো এরা নর্থ ফেস করে আছে, তো এটা লেফট সাইড, এটা রাইট সাইড, ওকে। আচ্ছা, পি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ, কিউর একদম ইমিডিয়েট লেফট সাইডে পি বসে আছে, তো এটা একটা জোড়া হবে, আমি পেয়ে গেলাম। আর ইজ অ্যাট ওয়ান অফ দ্য এন্ডস, আর যে কোনো এক প্রান্তে বসে আছে, তাহলে হতে পারে আর এখানে, অথবা হতে পারে আর এখানে বসে আছে, দুটো পসিবল কেস। এস সিটস বিটুইন আর এন্ড টি, এস আর আর টি এর মাঝখানে, তাহলে এখানে যদি ধরি তাহলে আর আর টি এর মাঝখানে এস, যদি এটা ধরি তাহলে আর আর টি এর মাঝখানে এস, হয়ে গেল। এবার এখানে যদি হতো তাহলে আমি পি কিউ কে এখানে বসিয়ে দিতাম, ওকে। আর এখানে যদি হয় তাহলে পি কিউ কে আমি এভাবে পুট করে দেবো। তো দুটো কেসেই দুটো পসিবিলিটি আমাদের আছে, দুটোর মধ্যেই আমাকে জিজ্ঞেস করেছে মিডিলে কে আছে, তো দুটো ক্ষেত্রেই কিন্তু মিডিলে আমার টি থাকবে, কোনো রকম উত্তর পরিবর্তন হবে না। আচ্ছা, পরের কোশ্চেনে আসছি, দেখো কি বললো। বলছে ফাইন্ড দি নেক্সট ইন দ্য সিরিজ। তো এখানে দেখতেই পাচ্ছ জেড, এক্স, ইউ, কিউ, এল কি আছে, এক্স, ওয়াই, জেড, মানে এই দিক থেকে এই ডিরেকশনে যদি দেখি +2, ইউ, ভি, ডাব্লিউ, এক্স +3, কিউ, পি কিউ আর টি, পি কিউ আর এস টি ইউ +4, এল, এম এন ও পি কিউ +5, তাহলে এখানটায় আমার +6 থাকার কথা। তাহলে যদি এফ বসাই, এফ এর পরে গুণ জি, এইচ, আই, জে, কে, এল, +6 করলে এল আসে, তো আমাদের এফ এখানটায় অ্যান্সার চলে আসবে। এবার অড বলেছে এটার মধ্যে, তো এটা নিয়ে অনেকের ডাউট ছিল যে স্যার ডগ, টাইগার, ক্যাট আর কাউ, তো কাউ কেন অপশন নিয়েছেন? তো এখানে যেটা লজিক আছে সেটা হচ্ছে কাউ হচ্ছে তৃণভোজী প্রাণী, বাকি বিড়াল, টাইগার আর ডগ এরা হচ্ছে আমাদের মাংসাশী প্রাণী। এবার এখানে লজিক একজন বলেছিল যে এটাও তো স্যার হতে পারে যে কুকুর, বিড়াল আর গরু গৃহপালিত পশু, বাট বাঘ গৃহপালিত পশু নয়। হ্যাঁ, কাইন্ড অফ সেটাও ট্রু, বাট যদি আমরা একটা বর্ডার পার্সপেক্টিভে ভাবি তাহলে দেখো যে একদম গৃহপালিত পশু মানে গরু ম্যাক্সিমাম কি হয়, বাড়িতেই পালন করা হয়, গরুকে এটাকে, কিন্তু এটা পেট ক্যাটাগরি। বিড়াল আর কুকুর কিন্তু পেট পোষ্য ক্যাটাগরির মধ্যে চলে আসে, এবার একটু এটা গৃহপালিত পশু আলাদা রকমের হয় আর কি। তো সেই হিসাবে একটু ভ্যারিয়েশন আছে, কিন্তু মানে গরুর গৃহপালিত পশু হওয়াটা যে ধরনের আর কি, কুকুর আর বিড়ালের গৃহপালিত পশু হওয়াটা একটু আলাদা ধরনের কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, মানে এরা বাইরেও ঘুরে বেড়ায় আর কি বেশিরভাগ। তো
মানে অনেক এরকম আছে যাদের ওনার নেই কোনো, মানে যার কোনো মালিক নেই, কিন্তু গরু এরকম খুবই কম আছে যার কোনো মালিক নেই, ঠিক আছে। তো ওরকম ব্যাপারটা, বাট হ্যাঁ সাইন কাইন্ড অফ হবে। পরীক্ষা হয়তো এইখানে একটা ডাউট ক্রিয়েট হতে পারে হলেও পরও, বাট তোমরা একটু বর্ডার পার্সপেক্টিভটা ভাবার চেষ্টা করবে, এবং সেটা দেখতেই পাচ্ছ যে তিনজন মাংসাশী প্রাণী, এরা মাংস খায় এবং এ কিন্তু তৃণভোজী প্রাণী। তো এটা একটা বর্ডার পার্সপেক্টিভ, তো এটাই আমরা অ্যান্সারে রাখবো। নেক্সট কি বলছে, জার্নালিজমের সাথে যদি নিউজের সম্পর্ক যেরকম, ফার্মারের সাথে কার সম্পর্ক? তো জার্নালিস্ট বা জার্নালিস্টরা কি করে? নিউজ তৈরি করে, খবর বানায় বা খবর লেখে, যাই বলো, তৈরি করে, ক্রিয়েট করে। আর ফার্মাররা কি তৈরি করেন? তারা ফসল তৈরি করেন, ঠিক আছে, উৎপাদন করেন ফসল বলতে পারো, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে কি, এটা নিয়ে অনেকের ডাউট ছিল, এখানে অনেকে বলছে এটা সান হবে না, কিছু নেফিউ ভাইপো টাইপো হবে, দেখা যাক, আমি ক্লিয়ার করে দিচ্ছি। পয়েন্টিং টু আ ফটোগ্রাফ, একটা ফটোগ্রাফকে পয়েন্ট করে মিনা বলল হি ইজ, তার মানে ফটোগ্রাফটাতে যাকে পয়েন্ট করছে সে হচ্ছে হি মানে হচ্ছে তার মানে ছেলেও, হি ইজ দি সান, সানও বলে দিচ্ছে হি ইজ দি সান অফ কি, অনলি সন অফ মাই ফাদার, যেরকম করেছিলাম অনলি ডটার অফ মাই মাদার, ওরকম অনলি সন অফ মাই ফাদার। কার কার ছেলে? অনলি সানের ছেলে। কার অনলি সান? মাই ফাদারের অনলি সান। এবার এখানেই অনেকের গন্ডগোল ছিল, অনেকে মিনা নাম ভেবে নিয়েছে মিনা তো একটা মেয়ে, এইটা তো ছেলে, তাহলে এটা মিনা হবে না, এটা মিনার ভাই হবে। সেইভাবে তুমি বলছো যে মিনার ভাই যদি এটা হয় তাহলে তার তো এটা কাজী মানে ভাইপো হওয়া উচিত, কিন্তু না, কারণ কোশ্চেনই তো বলা আছে অনলি সান। এ হচ্ছে অনলি সান মানে এর না কোনো ভাই আছে, দাদা আছে, বোন আছে, কিচ্ছু নেই, সিঙ্গেল চাইল্ড। আর মিনা নাম দেখে কখনোই বলবো না যে ও হচ্ছে আমাদের মেয়ে, যতক্ষণ না কোশ্চেনে জেন্ডার বলা আছে। কোথাও যদি সুমান লেখা থাকে তো তুমি বলতে পারবে যে এটা ছেলে না মেয়ে, মিনা নাম মানে তুমি ভেবে নিলে, ঠিক না? সেটা না, মানে হতেও পারে যে কোনো একটা পার্টিকুলার নাম থাকলো, অলোক নাম লেখা আছে মানে তুমি ছেলে ভেবে নেবে, সেরকম ভাববে না। অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন তোমাকে যতক্ষণ না তার জেন্ডার মেনশন করা আছে, কোথাও প্রোনাউন যদি থাকে হি বা শি, ঠিক আছে, তাহলেও ধরে নেব আমরা যে হ্যাঁ ও ছেলে বা মেয়ে, কিন্তু কোনো দেখো কোথাও বলা নেই যে মিনার জেন্ডারটা কি। তো আর জেন্ডার থাকলেও পরেও ওটা ভুল হবে, কারণ আমাদের অনলি সান বলাই আছে। তো এটাই হচ্ছে মিনা এটাই, তাহলে মিনার সান, এটা হচ্ছে মিনার সান। সেম আগের কোশ্চেন ছিল, একদম একই রকম। আচ্ছা, এর পরেরটা দেখো কি বললো। আচ্ছা, এটা নিয়ে অনেকের এবার একটু ডাউট ছিল, বলছে যে এখানে ছবি কই, বলে ছবি মিসিং আছে, ঠিক আছে। এখানে একজন বলছিল যে ছবি স্যার মিসিং আছে এটাতে, তো ছবি থাকতে যাবে তার কি মানে আছে, তাই না? ছবি না থাকলে কি করা যাবে না? কোশ্চেনটা দেওয়া হয়েছে ওইভাবে যাতে ছবি না দরকার পড়ে। বলছে কোন ভেন ডায়াগ্রামটা বেস্ট রিপ্রেজেন্ট করবে কার মধ্যে ওম্যান, মাদার আর ডক্টরদের মধ্যে সম্পর্ককে। তো ছবি সিলেক্ট করতে বলনি, তোমাকে তো বলেই দিয়েছে ছবির ডেসক্রিপশন গুলো কি, তিনটা সেপারেট সার্কেল, এইটা নাকি বলেছে তুমি ছবি ড্র করো, থ্রি সার্কেলস ইন্টারসেক্টিং ইচ আদার পার্শিয়ালি, one circle inside another circle, two overlapping and one separate, মানে two overlapping বলতে পারো, মানে একজন একজনের উপর ওভারল্যাপ করে গেছে এরকম টাইপের, আর একটা সেপারেট আর কি, ঠিক আছে, এরকম। তো কোনটা হবে এখন তো করতে পারবে, ওমেন, মাদার আর ডক্টর। দেখো ওমেনদের মধ্যে থেকে অনেক ওমেন আছেন যারা মাদার, কি তাই তো? ওমেনদের মধ্যে থেকে অনেক ওমেন আছেন যারা মাদার। আবার কি বলবো, হ্যাঁ মাদাররা সবাই ওমেন হবে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। মাদাররা সবাই ওমেন, যারা মাদার আছে তারা সবাই ওমেন। তো সেই হিসাবে করে আমাকে, হ্যাঁ মাদারটাকে আমি এরকমও করতে পারতাম চাইলে পরে, এইরকম এর মধ্যে রাখতে পারতাম, আর এটাকে ওমেন করতে পারি আমি, যে ওমেন সব, সাম ওমেন আর মাদার, সব ওমেন তো মাদার নয়, তো সাম ওমেন আর মাদার, বাট অল মাদার্স আর ওমেন, এটা আমাদের হতে পারে একটা, এটা হতে পারে। আর কি বলছে এবার, যদি তুমি মাদার আর ডক্টর দেখো, তো কিছুজন মাদার্স আছেন যারা ডক্টর, আবার সাম ডক্টরসও আছেন যারা মাদার, তো এদের মধ্যে সাম রিলেশন। সো মাদার আর ডক্টরের মধ্যে যদি আমি চেক করি তাহলে সাম রিলেশন পাবো। আবার আমি ওমেন আর ডক্টর চেক করি তাহলেও সাম রিলেশন পাবো, কিছুজন ডক্টর ওমেন আর কিছুজন ওমেন ডক্টর। তো ইন দ্যাট কেস ডক্টরের রিলেশনটা এদের দুজনের সাথেই সাম থাকবে। তো এটা কিন্তু এরকমও হতে পারে, কিন্তু অপশনস গুলো যেগুলো দেওয়া আছে দেখো ওইখানে কোথাও এরকম অপশন নাই কিন্তু, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এটাই আমাদের বেস্ট উত্তর এখান থেকে চলে আসবে। এটা ওভারল্যাপও হবে না পুরোপুরি ভাবে, যে আলাদাও হয়ে যাবে না, আলাদা হবে না যে ডিটা আলাদা হয়ে গেল, সেই জন্য আমাদের এটা এখান থেকে কারেক্ট আনসার।
আচ্ছা, এরপরে যেটা আছে সেটা কি আছে, আমাদের একটা ইনইকুয়ালিটি আছে। তো এখানে দেখো কি বলেছে, আমরা কিচ্ছু দেখবো না, ডাইরেক্ট কনক্লুশনে আসবো। পি থেকে এসে যেতে পারছি কিনা, পি থেকে কিউতে যেতে পারছি, যা পাচ্ছি গেট খোলা, কিউ থেকে আর এ গেট খোলা, আর থেকে এসে গেট খোলা, এবং যতগুলো গেট পেলাম তার মধ্যে একটা গেট কম করে এরকম গেট আছে কিনা, হ্যাঁ স্যার একটা আছে, তাহলে এটা ট্রু। কিউ থেকে এসে যেতে পারছি, কিউ থেকে আর এ যেতে পারছি, আর থেকে এসে রাস্তায় অ্যাটলিস্ট একটা গেট এরকম আছে কি, হ্যাঁ আছে, খোলা গেট একটা এরকম আছে, তাহলে এটাও ট্রু, আর কিচ্ছু দরকার নেই, বাস দ্যাট ইজ দ্য অ্যান্সার, দুটোই ট্রু। হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস ক্যান বি ফর্মড ফ্রম দি লেটার আর্থ, আর্থের থেকে কতগুলো তৈরি করা যাবে, তো অনেকগুলো তৈরি করা যায়, মোর দেন 3, যেমন ধরে নাও ই অফ, এটা তো ডেসক্রিপশন দেওয়াই ছিল, তোমরা দেখে নিয়েছো, আই থিঙ্ক 5-6টা ছিল। একটা তো ই এ আর টি এইচ আর্থ হবে, আর কি কি হতে পারে, হার্ট হতে পারে, এইচ ই এ আর টি হার্ট হতে পারে, আর কি হতে পারে বলো দেখি, দেখো আর হতে পারে, হেটার হতে পারে, HATER, হেটার, ওকে। আর কি হতে পারে, RATHE, রাথি না সামথিং, এটা এইটা একটা পুরনো ইংলিশ ওয়ার্ড বলতে পারো, এর মানে হচ্ছে কুইক, এটা আমি পেয়েছিলাম সার্চ করে, কুইক বা প্রম্পট, ওকে। সো তিনটের বেশি হচ্ছে, তো দিস উইল বি দা আমাদের অ্যান্সার, ওকে। এগুলো চেক করে নিতে পারো, ডেসক্রিপশন আমি দিয়ে রেখেছিলাম মকের, যে কোনটার মানে কি। আচ্ছা, তারপর কি বলছে, হাউ মেনি ডটস লাই অপোজিট টু দ্য ফেস হ্যাভিং 3 ডটস, তিনটে ডটের অপোজিটে কি, তো এই ধরনের কোশ্চেন তখন থেকে খুবই ইজি, একটা করে ছেড়ে ছেড়ে হয়, এইটা তার মাঝখানে একটা ঘর ছাড়লে যারা, তারা একে অপরের বিপরীত হয়, এরা এরা বিপরীত হয়, আর বাকি যে দুটো পড়ে থাকে তারা একে অপরের বিপরীত হয়। তো আমাকে 3টি দাগের বিপরীত চেয়েছে, তো সেটা আমাদের 6, দেখেই উত্তর, তাকালেই উত্তর। আচ্ছা, 23 নাম্বার দেখো কি বললো, আর এখানে আছে এইরকম, এটার মিরার ইমেজ, এক্স এর মিরার ইমেজ কি হবে, মানে এখানে যেটা মিরার লাগিয়ে দেওয়া হয়, তো এটার ইমেজ কোনটা তৈরি হবে, তো এটাকে জাস্ট ঘুরবে, এই সাইডটা এই সাইডেই থাকবে, এবং এটা একটু চেঞ্জ হয়ে যাবে, তো সেটা আমাদের 4 নাম্বারটার সাথে ম্যাচ খাচ্ছে, তাই না, এখানটায় এইটার সাথে ম্যাচ খাচ্ছে, তো অপশন 4 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এরপরে দুটো কোশ্চেন অ্যাকচুয়ালি আমার সেটে যেটা তৈরি করেছিলাম লাস্টে ছিল 99,900-এ, সেটা আমি আগে নিয়ে নিয়েছি যাতে রিজনিং গুলো একসাথে থাকে। তোমাদের তো র্যান্ডমাইজ করা ছিল, ঠিক আছে, এক একজন এক এক জায়গাতে দেখতে পেয়েছো এক একটা কোশ্চেন্সকে, তো কোশ্চেন গুলো দেখে জাস্ট খালি জিনিসগুলোকে বুঝো। এটা আমাদের কি বলেছে, ভাঁজ করলে কোনটা তৈরি হবে, তো এক্স এর কোনটা তৈরি হবে, জাস্ট ভাঁজ করলে 3 নাম্বার ফিগারটা তৈরি হবে, দেখো জাস্ট এটা ভাঁজ হয়ে এই পাশে চলে আসবে, এই ত্রিভুজটা একে অপরের উপরে কোইনসাইড করে যাবে, আর এই মাথার আইসক্রিমটা এদিকে থাকবে, সো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে কোনটা আসবে, তো এটা ভালো করে জানি না পেরেছো কিনা, এটা খুবই সুন্দর কোশ্চেন ছিল, প্রথম দুটোকে জোড়া লাগিয়ে এটা তৈরি হচ্ছিল, দেখো এই ছবিটার উপরে সেকেন্ড ছবিটার উপর প্রথম ছবিটা যদি পুট করে দাও, তাহলে এইটা তৈরি হবে। এখানেও দেখো এই ছবিটার উপরে, এই যে এরকম ছিল না, এর উপরে যদি এইটাকে পুট করো, তাহলে এই একটা ডান থিতা আসবে, নিচের ডান থিতা এর উপরেই চলে আসবে, তো এটা এক সেকেন্ড দাঁড়াও, একটু ভুল আছে মনে হচ্ছে, আমি আগে দেখিনি এই জায়গাটায়, বাট একটু ছবিটাতে ভুল আছে, এটা হওয়া উচিত এটাই, এরকম ছবি এখানে হওয়া উচিত, এই জায়গাটার একটু মিস্টেক আছে, এইটা এখানে এরকম থাকবে, অ্যান্ড দেন এইটাকে এটাকে জোড়া লাগালে ছবিটা আমাদের যেটা তৈরি হবে সেটা তৈরি হবে এইরকম, অর্থাৎ সেই হিসাবে আমাদের 1 নাম্বার আসবে অ্যান্সার। তো এই জায়গাটা একটু মিস্টেক এটা আছে, যদি পেরে থাকো তো ঠিক আছে, আর না পেরে থাকলে এটা বুঝে নাও যে এটা ভুল ছিল, ঠিক আছে এই কোশ্চেনটার। নেক্সট আসছি পরের গুলো, এবার আমরা কিছু জিকে কোশ্চেন দেখি, ম্যাথ লাস্টে দেখবো। দেখো জিকে কোশ্চেন গুলো আমাদের এবার এক এক করে দেখা যাক। দেখো জিকে কোশ্চেন গুলো ভালো করে লক্ষ্য করো তোমরা, কি কি বলেছে এখানটায়। দেখো বলছে হু ওয়াজ দা, জিকে তে আমরা আমি বেশি দেখতে ঢুকবো না, আমার অত নলেজ নাই, জিকে তে যেটুকু লেখা আছে ওইটুকু পরে জাস্ট সলিউশনস গুলো বলে দিই তোমাদের। হু ওয়াজ দি ভাইসরয় অফ ইন্ডিয়া এট দ্য টাইম অফ পার্টিশন অফ বেঙ্গল 1905, ভাইসরয় কে ছিলেন বিভাজনের সময়, তো সেটা ছিলেন লর্ড কার্জন। ডেসক্রিপশন কিছু লেখা আছে, এদিক ওদিক হালকা ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলো একটু কারেক্ট করে নিও, ঠিক আছে। পড়ার সময় একবার ভেরিফাই অবশ্যই করে নিও, তাও আমি তো করেছি কালেক্ট করে, ঠিক আছে, তাও তোমরা, আমি আমার তরফ থেকে ভেরিফাই করেছি, বাট যেহেতু প্রুফ রিডিং অত করা হয়নি যে 2-4 জন আলাদা করে, আমি নিজে দেখেছি, তো স্লাইটলি চোখের মিস্টেক বা এদিক ওদিক কিছু জিনিস অমিট হতে পারে, সেটা একবার চাইলে ভেরিফাই করে নিও তোমরা। নেক্সট বলছে 25 নাম্বার কি বলছে, দ্য ট্রপিক অফ ক্যাপ্রিকন পাসেস থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট, এটা অনেকে বলেছে দুটো হবে, বাট ট্রপিক অফ ক্যাপ্রিকন কি বলছে দেখো, ট্রপিক অফ ক্যাপ্রিকন লাইস 23 ডিগ্রি 5 মিনিট সাউথ ল্যাটিটিউড,
ইন্ডিয়া ইজ এন্টারলি নর্থ অফ দ্য ইকুয়েটর। তো এটা আমি গুগলে সার্চ করেই পেয়েছি যে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এদের কোনোটার মানে ইন্ডিয়ার মধ্যে দিয়ে পাস করে না, ঠিক আছে। এটা ভারতের মধ্যে দিয়ে কেবল ট্রপিক অফ ক্যান্সার যায়, তো এটা আমাদের কোনোটি নয়, ওই জন্য অ্যান্সার। Which fundamental right was first suspended in India during emergency 1975? তো সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম, সেটা আমাদের সাসপেন্ড হয়। Which gas is primarily responsible for acid rain? Acid rain এর জন্য সালফার ডাইঅক্সাইড, SO2 ডাই থাকে, সালফার ডাইঅক্সাইড। Which Mughal emperor was known as জিন্দা পীর? জিন্দা পীর কাকে বলা হতো? অরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর by his followers due to his religious piety, ঠিক আছে, জিন্দা পীর নামে। দ্য ভীমবেটকা রক শেল্টার কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মধ্যপ্রদেশে আছে ভীমবেটকা রক শেল্টার। হুইচ আর্টিকেল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দি রাইট টু এডুকেশন? তো সেটা হচ্ছে আর্টিকেল 21A, 6 থেকে 14 বছর বয়সের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যেটা। নেক্সট হচ্ছে কি, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস রিকেট? রিকেট রোগ হয় বাচ্চাদের মধ্যে কোন ভিটামিনের অভাবে? ডি এর অভাবে, ভিটামিন ডি। Which Indian state has longest coastline? সেটা হচ্ছে আমাদের গুজরাট, গুজরাটের লংগেস্ট কোস্ট লাইন আছে, ঠিক আছে, সমুদ্র তীরবর্তী আর কি। Which organelle is known as the powerhouse of cell? পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয় কাকে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে, আমরা ছোটবেলায় পড়তাম। The Indian National Congress session in which the demand for পূর্ণ স্বরাজ was passed, যে ডিমান্ডটা রাখা হয়েছিল কোন কোন সেশনে? লাহোর সেশনে, ঠিক আছে। Which Indian river originates for Amarkantak Plateau? Amarkantak Plateau থেকে আসে কে? নর্মদা আসে, এটা হয়ে গেল এখান থেকে। Which is known as the father, who is known as the father of green revolution? তো MS স্বামীনাথন কে ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয়ে থাকে। Which gas is used in the preparation of ozone layer? ওজোন লেয়ার তৈরির জন্য অক্সিজেন, কারণ ওজোন মানে কি O3, তো অক্সিজেন আর অক্সিজেনই আছে। Who wrote the book Discovery of India? Discovery of India কে লিখেছেন? ঠিক আছে, Discovery of India was written by Jawaharlal Nehru during his imprisonment. Next দেখো, which Indian state is the largest producer of silk? Karnataka, আমি এগুলো সার্চ করে দেখে নিয়েছি, as of 2025 Karnataka remains the largest producer of silk in India. Which of the following is a non-renewable source of energy? মানে পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়, মানে যেটাকে আর তৈরি করা যাবে না, সেটা হচ্ছে কোল, একবার গেল তো গেলই। বাকি হাইড্রো এনার্জি, ওয়াইন্ড এনার্জি, এগুলো হচ্ছে নবীকরণযোগ্য, পুনর্নবীকরণযোগ্য, ঠিক আছে, পুনর্নবীকরণযোগ্য রিনিউয়েবল এনার্জি এগুলো। Which Indian freedom fighter started a civil disobedience movement? আইন অমান্য আন্দোলন কে চালু করেছেন জানো? মহাত্মা গান্ধী। Which planet has the fastest rotation in the solar system? That is Jupiter. Okay. Which of the following forest? দেওদার ফরেস্ট, দেওদার ফরেস্টে কোনটাকে বলা হয়? কনিফেরাস ফরেস্ট, যেগুলো সেগুলোই বেসিক্যালি দেওদার ট্রিজ গ্রোইং কনিফেরাস ফরেস্ট মেইনলি হিমালয়া রিজিয়নে পাওয়া যায়। Which Mughal ruler built Red Fort? লাল কিলা, লাল কিলা তৈরি করেছিল কে? শাহজাহান। ওকে। Which Indian state is famous for Hornbill Festival? Hornbill Festival কোথায় হয়? নাগাল্যান্ডে হয়, ঠিক আছে, এটা মনে রাখবে, ফেস্টিভ্যাল গুলো একবার পড়ে নিতে পারো চাইলে। সুয়েজ ক্যানাল কোথায় থাকে? সুয়েজ ক্যানাল কাকে কাকে কানেক্ট করে সেটা বলছে, তো ঠিক আছে, সুয়েজ নালী বা সুয়েজ ক্যানাল সেটা রেড সি আর মেডিটেরেনিয়ান সি কে, রেড সি আর মেডিটেরেনিয়ান সি কে, লাল সাগর ও ভূমধ্য সাগরকে কানেক্ট করে। Who is the author of India Wins Freedom? তো এটা হয়ে যাবে মৌলানা আজাদ। India Wins Freedom is written by মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে, ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিয়া। Which of the following is called King of Chemicals? রাসায়নিকের রাজা কাকে বলা হয় থাকে? তো সালফিউরিক অ্যাসিড কে বলা হয়, ঠিক আছে, এটা হয়ে যাবে কিং অফ কেমিক্যালস। কেন বলা হয়? ইট ইজ ওয়াইডলি ইউজড ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে, ঠিক আছে, সেই কারণে। Which treaty ended the first Anglo-Mysore War? Treaty of Madras, মাদ্রাসের চুক্তি ফার্স্ট অ্যাংলো-মাইসোর ওয়ার কে শেষ করেছিল, এন্ড করেছিল। Which Indian state has the highest literacy rate as per 2011 সেন্সাস? সেটা হচ্ছে কেরালা। Which organ and human body produces insulin? Insulin হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে তৈরি হয়। Which constitutional amendment provided for পঞ্চায়েতি রাজ? এটা সবাই জানো 73, আর কি হয় মিউনিসিপ্যালিটিস কত সেটা নিচে জানাবে কমেন্ট করে। Which Indian state is the largest producer of coffee? তো this is also Karnataka. আচ্ছা, HSRA, ঠিক আছে, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এটার অ্যান্সার ভগৎ সিং আছে, বাট এটার অ্যান্সার দুটোই হবে, এটাও হবে এটাও হবে, ঠিক আছে, ভগৎ সিং এন্ড চন্দ্রশেখর আজাদ বোথ হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে বোথ, তো এটা রং ছিল, দুটোই হবে, ঠিক আছে। নেক্সট, which type of soil is known as রেগুর সয়েল? রেগুর মৃত্তিকা বলা হয় ব্ল্যাক সয়েলকে, কালো মাটিকে। Which Indian leader give the famous slogan জয় জওয়ান জয় কিষান? সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। Which is the largest fresh water lake in India?
ঠিক আছে, উলার লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে উলার লেক। হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস হ্যাজ দি হাইয়েস্ট থার্মাল কন্ডাক্টিভিটি, কোন গ্যাসের তাপ পরিবাহিতা সব থেকে বেশি? হাইড্রোজেনের। হাইড্রোজেন হ্যাজ দ্য হাইয়েস্ট থার্মাল কন্ডাক্টিভিটি অ্যামং কমন গ্যাসেস, ঠিক আছে, ডিউ টু ইটস ভেরি লো মলিকুলার মাস, ঠিক আছে, এই জন্য হাইড্রোজেন হয়ে যাবে এটা অ্যান্সার। ফাস্টার ট্রান্সফার করে কাইনেটিক এনার্জিকে। দক্ষিণের গঙ্গা কাকে বলা হয় থাকে? গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয় থাকে। রামান এফেক্ট কে নাম থেকে বুঝতে পারছো, সিভি রামান রামান এফেক্ট তৈরি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দি লার্জেস্ট এরিয়া আন্ডার ফরেস্ট কভার, তো সেটা হচ্ছে ফরেস্ট কভার সব থেকে বেশি আছে কোন স্টেটে? মধ্যপ্রদেশ। বাঁকড়া নাঙ্গাল ড্যাম কোন নদীর উপরে? সুতলেজের উপরে, ঠিক আছে, কোন নদীতে নির্মিত? সুতলেজ। ওকে। হুইচ ইন্ডিয়ান সায়েন্টিস্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্পেস রিসার্চ, ইসরোর সাথে? কে? বিক্রম সারাভাই, ঠিক না, বিক্রম সারাভাই। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ওমেন গভর্নর, কে ছিলেন? সরোজিনী নাইডু, ফার্স্ট ওমেন গভর্নর, প্রথম মহিলা রাজ্যপাল। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দি হাইয়েস্ট নাম্বার অফ টাইগার রিজার্ভ, সব থেকে বেশি টাইগার রিজার্ভ কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে, ঠিক আছে, এই কি বলছে, টাইগার স্টেটও বলা হয় থাকে, বাহ ভালো কথা। আচ্ছা, হুইচ ইন্ডিয়ান রিভার ফর্মস দি সুন্দরবন ডেল্টা, সুন্দরবন ডেল্টা কি তৈরি করে? সেটা 1 and 2 অর্থাৎ গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এবং এছাড়া আরেকটা আছে আই থিঙ্ক দ্য সুন্দরবন ডেল্টা ইজ ফর্ম বাই গঙ্গা, ব্রহ্মপুত্র এন্ড মেঘনা রিভার্স। তো আমাদের অ্যাকর্ডিং টু দ্য অপশন গঙ্গা আর ব্রহ্মপুত্র অনলি 1 and 2 হবে কারেক্ট। হুইচ ইন্ডিয়ান লিডার স্টার্টেড দি কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তো এটা মহাত্মা গান্ধী। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ কল্ড দি ল্যান্ড অফ 5 রিভার্স, তো পাঞ্জাব বলা হয় ল্যান্ড অফ 5 রিভার্স, কি কি? সুতলেজ, বিস, রবি, চেনাব, ঝেলম। Which Indian city is famous as the Manchester of India, বলা হয় কাকে? আহমেদাবাদকে। Which is the largest salt water lake in India? Largest salt water lake in India is এটা, ঠিক আছে। আর এটা আছে ইনল্যান্ড ওয়াটার লেক বলা হয় কিছু সামথিং, সেটা আলাদা হবে সাম্বার লেক, বাট এটা কিন্তু চিলিকা লেক ইজ দি হচ্ছে লার্জেস্ট কি বলবো সল্ট ওয়াটার লেক বা কোস্টাল লাগুন ইন ইন্ডিয়া, এটা সার্চ করে দেখে নিও না এটা। Which is the largest peninsula? লার্জেস্ট পেনিনসুলা বলতে কি, দেখো ইন্ডিয়া ইজ আ পেনিনসুলা, বাট যে পেনিনসুলার যে পার্টটা বলতে লার্জেস্ট কোন সাইডটাকে, সো দ্যাট ইজ দ্য ডেকান প্ল্যাটু বলছে এটাকে। দ্য ডেকান প্ল্যাটু ফর্মস দি লার্জেস্ট পেনিনসুলার রিজিয়ন অফ ইন্ডিয়া কভারিং মাচ অফ সাউদার্ন ইন্ডিয়া। ওকে, সো দিস ইজ ডেকান প্ল্যাটু। When was the first 5-year plan in India launched? So 1951 থেকে 1956 এইটা হচ্ছে টাইম পিরিয়ড। ওকে। Which is the largest desert? তো থর মরুভূমি। আচ্ছা, এবার দেখো কি বলছে যে দুটো ট্রেন। আচ্ছা, এবার আমরা চলে আসছি ম্যাথের পার্টে, আমাদের জিএস কমপ্লিট, এবার ম্যাথটা ভালো করে বুঝবো। দুটো ট্রেন আসছে অপোজিট ডিরেকশন থেকে, অনেকের ম্যাথটা টাফ লেগেছিল, বললে যে ম্যাথ ভালো লেভেলের ছিল, তো এবার দেখো বোঝো জিনিসগুলোকে, জিনিসটা কত ইজি হয়ে যাবে। দুটো ট্রেন রানিং ইন অপোজিট ডিরেকশন cross a man standing on the platform in 27 seconds and 17 seconds respectively, and they cross each other in 23 seconds. দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে, ঠিক আছে, রানিং ইন অপোজিট ডিরেকশন, ওরা একটা মানুষকে ক্রস করে 27 সেকেন্ডে আর 17 সেকেন্ডে, আর নিজেদেরকে ক্রস করে 23 সেকেন্ডে। কনসেপ্টটা এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, প্রথম ক্ষেত্রে যদি আমি ট্রেনগুলোর স্পিড গুলোকে S1 আর S2 মনে করি, তাহলে S1 স্পিড ইজ ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স বাই টাইম হয়। ডিস্টেন্স মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য ক্রস করা, যখন ওরা কোনো মানুষকে ক্রস করছে, তাহলে ডিস্টেন্স বাই টাইম, টাইম কত লাগছে? 27। স্পিড 2 কি হবে? তার মানে L2 বাই টাইম কত হচ্ছে? 17। এটা একটা কেস। যখন তারা একে অপরকে ক্রস করছে তখন কি হবে? স্পিড গুলো যোগ হয়ে যায়, টোটাল দূরত্ব কি হবে? দুজনের দৈর্ঘ্যের সমষ্টি L1 প্লাস L2 বাই টাইম হচ্ছে 23 সেকেন্ড। তুমি জাস্ট তোমাকে বের করতে হবে কিসের রেশিও? S1 আর S2 এর গতিবেগের রেশিও। তুমি এখান থেকে L1 মানে পাবে 27 S1, এটা S1 প্লাস S2 থাকুক, 23 দিয়ে গুণ করে দিয়ে দিকে, আর এখানে L1 এর পরিবর্তে তুমি লেখো 27 S1 আর L2 এর পরিবর্তে লেখো 17 S2। 23 S1 থেকে 27 S1 থেকে 23 S1 বাদ দিলে এটা, আর 23 থেকে 17 বাদ দিলে এটা। তো দেখো S2 বাই S1 হয়ে যাবে 4/6 মানে 2/3, বা S1 is to S2 হবে কিন্তু 3:2, তো সেটা আমাদের অ্যান্সার। দেখো এবার বলছে এ ট্রেন ট্রাভেল 50% ফাস্টার দ্যান এ কার। একটা ট্রেন 50% ফাস্টার চলে একটা কারের থেকে, একটা ট্রেন একটা কারের থেকে 50% ফাস্ট চলে। তো ট্রেন আর কার, তো 3/2 এটা রেশিও হবে। 50% মানে 2 এর 50% বেশি মানে 3/2। দুজনে একই পয়েন্টে স্টার্ট করলো এক জায়গা থেকে, এ থেকে, সেম টাইমে, এবং একটা পয়েন্ট বি আছে 75 কিলোমিটার দূরে, সেম টাইমে পৌঁছালো দুজনে। দেখো সেম টাইমে তো পৌঁছানোর কথা না,
কারণ একজনের স্পিড বেশি একজনের স্পিড কম। কেন সেম টাইমে পৌঁছালো? কারণ রাস্তায় ট্রেনটা 12.5 মিনিট নষ্ট করেছিল স্টেশনে দাঁড়ানোর জন্য। তো এটা হচ্ছে ওদের গতিবেগ। তাহলে আমি টাইম অফ ট্রেন আর টাইম অফ কার যদি বলি, এটা 2/3 হবে, কারণ গতিবেগ আর যে টাইমের রেশিওটা উল্টো হয় যদি দূরত্ব সেম থাকে। তো আমি দেখতে পাচ্ছি হিসেব অনুযায়ী ট্রেনটার কিন্তু টাইম লাগার কথা ছিল 2 ইউনিট আর গাড়ির 3 ইউনিট, কিন্তু দুজনের সেম টাইম লাগছে। কেন? এই মাঝখানের যে একের গ্যাপ টাইমে সেটা ট্রেনটা রাস্তায় নষ্ট করেছে, অর্থাৎ এই এক মানে হচ্ছে 12.5 মিনিট। একের মান যদি 12.5 মিনিট হয়, ঠিক আছে, ঠিক। তো আমাকে কি বের করতে বলছে? আমাকে স্পিড অফ দা কার। তো কারের স্পিড বের করতে গেলে আমি কিভাবে বের করব? স্পিড অফ কার, টোটাল দূরত্ব কত? 75 গিয়েছে, টাইম লাগছে কত? 3 ইউনিট। 1 ইউনিটের মান 12.5, তো 3 ইউনিটের মান কত? পয়েন্ট তুলো, 10 নিয়ে নাও উপরে, ঠিক আছে। সেখান থেকে তোমার স্পিড চলে আসবে, দেখো 25 পাচ্ছে 125, 25 3 75, 3 3 কাটলো 1 সেকেন্ড, ঠিকই আছে। বাট এখানে আমি একটা জিনিস ভুল করেছি। সেটা কি করেছি? আমাদের যে এইটা বেরোলো এটা মিনিটে ছিল, মিনিটকে ঘন্টা করতে গেলে একটা 60 দিয়ে ভাগ দিতে হতো না? সেই 60টা আমি উপরে দিয়ে দিলাম, তাহলে আমার 120 চলে আসবে কিলোমিটার পার আওয়ার। টু শিপস আর সেলিং, দুটো শিপ আছে যারা জাহাজ সেল করছে। একটা লাইট হাউসের দুপাশে, একটা লাইট হাউস তার দুই পাশে আছে। এবার এখান থেকে এটার আর এটার যে উন্নতি কোণগুলো সেগুলো দেওয়া আছে, একটা 45 ডিগ্রি এবং আরেকটা দেওয়া আছে 30 ডিগ্রি। এই হাইটটা দেওয়া আছে আমার কাছে 100 মিটার। আমাকে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু বের করতে হবে কিসের বলতো? ডিস্টেন্স বিটুইন টু শিপ, এই দুটোর মাঝখানে ডিস্টেন্স। তো তুমি এটার মান কিভাবে বের করবে? দেখো এই ত্রিভুজটা যদি 45 ডিগ্রি হয় কোন ত্রিভুজের, এটা তো 90, এটা যদি 45 তাহলে এটাও 45, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা 100 হলে এটাও 100। যখনই ত্রিভুজ 30 ডিগ্রি কোণ থাকে কি করতে হয়? এটা 1:√3 রেশিওতে থাকে। তাহলে এটা 100 হলে এটা 100√3, অর্থাৎ টোটাল দূরত্বটা হচ্ছে তোমার 100 প্লাস, দেখো √3 মানে 1.732 হয়, আমি 1.73 অব্দি নিলাম, 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 173 আসবে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 273। তো সেটাই হচ্ছে আমাদের এখান থেকে অ্যান্সার। নেক্সট দেখো বলছে কি এবিসি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, 30 days। আচ্ছা, এর আগেরটাতে এখানে তোমাদেরকে আমি উপরে চলে এসেছিলাম, তো আমি একটু সরিয়ে দিই, জিনিসগুলোকে একটু বুঝে নাও, দেখে নাও এখান থেকে। যদি মিস হয়ে থাকে, আমি খেয়াল করিনি যে আমি উপরে দাঁড়িয়েছিলাম, একবার এখান থেকে আরবার দেখিয়ে দিই। 74 নাম্বার দেখো, আমি এইভাবে রেশিও গুলো বের করেছি, ঠিক আছে, S1 S2 গুলো জাস্ট স্ক্রিনশট নিলে নিতে পারো। এই গেল 76। আমি এখানে এবার নিজেকে সেট করে দিই, একটু ছোট করে নিই, ওকে। আচ্ছা আচ্ছা, চলো এবার দেখা যাক পরের গুলো। দেখো পরেরটা কি বলছে? এবিসি একটা কাজকে করতে পারে, এ করতে পারে 20 দিনে, বি 30 দিনে, আর সি 60। তাহলে আমরা এরকম লসাগু নিয়ে নিলাম, এগুলো হচ্ছে ওদের এক এক দিনের কাজ। বলছে কত দিনে কাজটা কমপ্লিট হবে যদি এ কে বি আর সি হেল্প করে প্রত্যেক তৃতীয় দিনে। অর্থাৎ প্রথম দিন এ কাজ করবে, তারপরের দিনও এ করবে, কিন্তু থার্ড নাম্বার দিনে এ বি সি মিলে কাজ করবে। যেগুলো অ্যাপে সলিউশন ছিল সেগুলো বড় বড় করে সলিউশন আছে, সেগুলোও শিখতে পারো, কাজে দেবে তোমাদের। আমরা এখানে স্মার্ট সলিউশন দেখবো। এ প্রথম দিনে 3 ইউনিট করবে, এ দ্বিতীয় দিনে 3 ইউনিট করবে, কিন্তু 3 নাম্বার দিনে তিনজনে মিলে কাজ করছে, তাহলে 3 2 5 আর 1 6 ইউনিট। অর্থাৎ বলতে পারি মোট 3 দিনে 6 আর 3 9 3 12 ইউনিট কাজ হচ্ছে। তাহলে টোটাল কাজ 60 ইউনিট হতে কত টাইম লাগবে? 12 দিয়ে ভাগ দেবো মানে 5 পাবো। সেই 5 পাবো কি? এদের কয়টা জোড়া, আর প্রত্যেকটা জোড়া 3 3 দিনের, তাহলে টোটাল 15 দিন। খুবই ইজি, খুব কঠিন ছিল না ম্যাথ তোমাদের, ঠিক আছে। দেখো আমি দেখিয়ে দেবো এক দুটো কোশ্চেন বাদ দিয়ে, সেটাতে হয়তো ফেসেছো তোমরা। থমাস ইনভেস্ট করে একটা অ্যামাউন্ট 13,900 টাকা, ডিভাইডেড ইন্টু 2 স্কিমস এ আর বি at the simple interest of 14% আর 11% রেসপেক্টিভলি। টোটাল অ্যামাউন্ট অফ সিম্পল ইন্টারেস্ট 2 বছরে পায় 3508 টাকা। কত টাকা স্কিম বিতে? আমি মনে করে নিচ্ছি স্কিম বিতে স্যার এক্স টাকা ইনভেস্ট করেছিল। তো স্কিম বিতে যদি এক্স টাকা ইনভেস্ট করে, তাহলে স্কিম এতে করেছিল 13,900 মাইনাস এক্স টাকা, ওকে। তো এ তে 14% রেট ছিল, এটা বি আর এটা এ তে 14% রেট ছিল, এ তে 14% ছিল, তাহলে এর উপরে 14%, কিন্তু কত টাইম বলেছে? 2 বছর, তাহলে 14% না করে এটা 28% হয়ে যাবে, আর এটা 11 দুনা 22% হবে। এই টোটাল টাকাটা ইজ ইকুয়াল টু 3508 টাকা। ঠিক, তুমি চাইলে
দরকার নেই, গুণ করে দাও, 22x করে দাও এটাকে। পার্সেন্টেজের জন্য নিচে 100 আসবে, ওটাকে আমি এদিকে গুণ করে দেবো। 28 দিয়ে গুণ করো, 0 0, ঠিক আছে। 28 দিয়ে গুণ করলে এটা কত হবে দেখো, 139 কে 28 দিয়ে গুণ করতে হবে, তো আমি 30 মাইনাস 1 করে দিচ্ছি এটাকে, 30 মাইনাস 2 করে দিচ্ছি, তাহলে কত হবে 0, 3 নং 27, 7 2, 13 39 আর 2 41, 70, তার থেকে 2 নং 18 হাতে থাকলে 26 27 বাদ দিই, 2 7 আর 1 8, 8 এর পরে 9 17, 2 আর 1 3, 3 এর পরে 8 11, 3892, তাহলে এটা কত আসলো 3892 মাইনাস 28x ইজ ইকুয়াল টু 3508, 00 হয়ে যাবে, কারণ নিচের পার্সেন্টেজের 100টা গুণ গেছে। দেখো 28x এর থেকে 22x চলে গেলে মাইনাস 6x হয়, এটা যখন এই পারে যাবে মাইনাস হবে, ওটার থেকে এটা বাদ দেবো আমি, 00, 8 এর পরে 4 12 হাতে থাকলো, কত আমার 1 থাকলো, 1 এর পরে 8 9 হয়ে গেল, 35 আর 3 38, এইটা মাইনাস 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 কাটি, 6 দিয়ে কাটলে 6 6 36, 6 4 24, 6400 এক্স এর মান পাওয়া গেল, সেটাই আমার কাছে চেয়েছিল, ঠিক। নেক্সট দেখো বলছে কি, সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি, কোনো একটা টাকার উপরে 3 বছরের জন্য 8% হারে যে সুদ হবে সেটা হচ্ছে হাফ, কার উপরে, 4000 টাকার উপরে 2 বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ। 10% করে যদি আমি 2 বছরের সুদ বলি, সেটার অ্যাকচুয়াল রেট কত হয়, x প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই বাই 100%, মানে 21%। এটা মুখস্থ থাকা চাই তোমাদের, চাকরি প্রার্থী যদি হও তাহলে এটা মুখস্থ থাকা চাই। সো দিস ইজ 21%, ওকে। সো পার্সেন্ট খাচাং, 2 দিয়ে কাটলে 2000, 8 দিয়ে কাটলে কত হবে, 8 2 16, 8 5 40, 250, 3 7 21, 0 7 5 35, 3 7 14, 3 17, 1750। নেক্সট দেখো, স্যাম পারচেজ করেছিল 20 ডজন টয় কিনেছিল 375 টাকা রেটে, তাহলে টোটাল ক্রয় মূল্য কত, 2 5 10 0 7 75, 7500 টাকা। বিক্রি করার সময় ও প্রত্যেকটা টয়কে 20 ডজন মানে কয়টা, 20 ইন্টু 12, 12টায় 1 ডজন হয়, 33 করে বেচছে, তাহলে 12 দুনা 24, 24 3 72, 2 থাকলো 7, কিন্তু 72 আর 7 79, 0, তাহলে তো লাভ করছে কত টাকার প্রফিট, 420 টাকার, 420 টাকার প্রফিট বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাই তো। এটা কাটো, 15 দিয়ে কাটো, 15 5 75, 15 3 45 বেশি হয়ে যায়, 15 2 30, 15 8 120, 28 বাই 5 মানে কি 36 বাই 10 মানে 3.6, সরি একটু ভুল হলো, 28 2 36 কেন বলি, 56 হবে, তো 5.6%, মানে উপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, ব্যাস। নেক্সট দেখো কি বলছে, একজন ট্রেডার কি করে, একজন ট্রেডার মিক্স করে 26 কেজি রাইস 20 টাকার দরের, আর 30 কেজি রাইস 36 টাকা দরের, তো এটাই ও টোটাল ক্রয় মূল্য হবে ভাই, 520, 1080, 1600 টাকা, ওকে। বিক্রি করার সময় ও টোটাল কত কেজি হলো, 26 আর 30 মানে 56 কেজি 30 এর রেটে বেচে, 318, 16, 1680, তো প্রফিট করলো কত টাকার, 80 টাকার প্রফিট করলো, বাই ক্রয় মূল্য কত, 1600 ইন্টু 100, 5% এর প্রফিট। কঠিন ছিল না। এবিসি জয়েন্টলি চিন্তা ভাবনা করে একটা বিজনেসের স্টার্ট করার, এগ্রি করলো যে এ ইনভেস্ট করবে 6500 টাকা 6 মাসের জন্য, বি ইনভেস্ট করবে 8400 টাকা 5 মাসের জন্য, সি ইনভেস্ট করবে 10,000 টাকা 3 মাসের জন্য, কিন্তু এ হবে ওয়ার্কিং মেম্বার, ও কাজ করবে, বাকিরা কাজ করবে না, ওই জন্য এ 5% টোটাল প্রফিটেড নিয়ে নেবে। তো টোটাল প্রফিট হচ্ছে 7400 টাকা, তার 5% ও নিয়ে নেবে, তো বাঁচলো কতটা, 95%। এই টাকাটাই কিন্তু এদের মধ্যে ডিস্ট্রিবিউট করব আমি, মানে এই দুটো কাটা যাচ্ছে, 74 ইন্টু 95, গুণ করার দরকার নেই, এই টাকাটাই এদের মধ্যে ভাগ হবে কোন রেশিওতে, এটাই ওদের প্রফিটের রেশিও। 0 0 0 0 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 13 তে 65, 5 এখানে কাটা গেল, 5 20 তে 100 কাটা গেল, 3 কাটো, 3 1 কে 3, 28 3 84, 3 2 6, 2 কাটো, 2 1 কে 2, 2 14 তে 28, 2 10 এ 20, মানে হচ্ছে 13:14:10, টোটাল কত, 27 37 ইউনিট। তো 37 ইউনিটের মান যদি হয় এইটা, ঠিক,
তাহলে তার মধ্যে বি কত পাবে, 14 ইউনিটের মান কত? তো 37 দুনা 74, 95 দুনা কত? 190 ইন্টু 14, 14 নয় কত হয়? 90 নয় 126, সাথে থাকলে 12, 14 একে 14 আর 2 12তে 26, 2660 টাকা আমাদের অ্যান্সার। একটা সার্টেন স্কুলে 20% স্টুডেন্ট আছে 8 বছরের নিচে, 8 বছরের উপরে যে স্টুডেন্টরা, সেটা হচ্ছে 8 বছরে যত স্টুডেন্ট আছে যাদের বয়স একদম এক্স্যাক্টলি 8, তার 2/3, আর সেইটা আমাকে দেওয়া আছে 48, 8 ইয়ার্স অফ এজ। তো ভাই 8 ইয়ার্স অফ এজ দেওয়া আছে 48, 8 এর থেকে বেশি সেটা হচ্ছে 48 এর 2/3, 48 এর 2/3 32, তাহলে টোটাল কত হয়ে গেল? টোটাল হয়ে গেল স্যার 80 জন। এবার আমাকে বলছে যে 20% স্টুডেন্ট ছিল এটার নিচে, তা এদিকে যদি 20% থাকে তাহলে বাকিটা এখান থেকে শুরু করে টোটালটা কি 80% হওয়ার কথা না? 80% এর ভ্যালু যদি 80 হয়, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট স্কুলে কত? 100%। তো 80% এর ভ্যালু যদি 80 হয়, তো ভাই 100% এর ভ্যালু কি হবে? 100ই হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট, দুজন ক্যান্ডিডেট আছে, একটা ইলেকশন হচ্ছে, তার মধ্যে 55% ভোটার ভ্যালিড ভোট হয়েছিল, টোটাল 55% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস একজন পেয়েছে। টোটাল যা ভ্যালিড ভোট হয় তার একজন তার 55% পেয়েছে, তাহলে আরেকজন 45%। 20% ভোট ইনভ্যালিড ছিল। টোটাল আবার ভোটার টোটাল নাম্বার অফ ভোটস হচ্ছে 7500, মানে ভোটার লিস্টে 7500 ভোট আছে, তার 20% ইনভ্যালিড, তাহলে বাকি 80% ভ্যালিড। এই ভ্যালিড ভোটের 55% যদি একজন পেয়ে থাকে, তাহলে আরেকজন ক্যান্ডিডেট কত পেয়েছে? 45%। 0000 কাটো, 00 কাটো, 5 দুনা 10, 5 নং 45, 2 4 8, 300, এক ঝটকায় উত্তর। আচ্ছা, এর পরের আসছি, দেখো কি বলছে যে একজন ফাদার তার সনকে বলল, I was as old as you are at the present at the time of your birth. একজন বাবা ওর ছেলেকে বললো, তোর এখন যত বয়স, তোর জন্মের সময় আমার তত বয়স ছিল। এটাই তো, মনে করো ছেলেটার বয়স যদি এখন এক্স বছর হয়, তাহলে ওর ছেলেটা যখন জন্ম নিয়েছিল তখন ছেলেটার বয়স 0 ছিল, ওর বাবার বয়স তখন এক্স ছিল। ওর বাবার বয়স যদি তখন এক্স হয়ে থাকে, এখন কত? আরো এক্স বছর বেড়েছে না? মানে এটা যদি 5 বছর ভাবো, তাহলে জন্মের সময় ওর 0 ছিল, ওর বাবার 5 বছর ছিল, তাহলে এখন কি ওর 5 বছর হয়েছে, তো বাবারও তো 5 বছর বাড়বে, তার মানে এক্স প্লাস এক্স হবে, মানে 2x হবে, তার মানে এখন বাবার বয়স ওর ডবল। বলছে ফাদারের এজ হচ্ছে এখন 38, তাহলে 2x এর মান যদি 38 হয়, তাহলে x এর মান তুমি পেয়ে যাচ্ছ 19 বছর। ঠিক আছে, দ্য সন এজ, তাহলে ওর যদি 19 হয়, তাহলে মানে x এর মান যদি 19 হয়, মানে সানের এজ যদি এখন 19 হয়, বাবার তো 38, সানের 19, তাহলে আজ থেকে 5 বছর আগে সানের কত ছিল? 5 কম ছিল, 14 ছিল। ব্যাস অ্যান্সার। ইন দি ফার্স্ট 10 ওভার্স অফ এ ক্রিকেট গেম, ক্রিকেট গেমের প্রথম 10 ওভার্সে রান রেট ছিল 3.2, রান রেট যদি 3.2 থাকে 10 ওভারে, তাহলে টোটাল 32 রান হয়েছে। বলছে টোটাল 282 করতে গেলে বাকি 40 ওভারে কত করতে হবে? তো 282 থেকে যেটা বাদ দিই, মানে আরো 250 রান করতে হবে 40 ওভারে। তো এটাই তো হলো গল্প, 6.25 এর অ্যাভারেজ লাগবে আরো। দি অ্যাভারেজ ওয়েট অফ 8%, 8 জন পার্সনের গড় 2.5 কেজি করে বেড়ে যায় যখন 65 কেজির একজনকে সরিয়ে দেবে নতুন একজন কেন? দেখো প্রত্যেকের 2.5 কেজি করে বাড়ছে, কতজনের? 8 জনের। সংখ্যাটা কিন্তু বাড়েনি পার্সনের, কারণ এখানে একজনকে বের করে একজনকে ঢুকিয়েছো। 8 জনের 2.5 কেজি করে বেড়েছে, মানে কত? 20 ইনক্রিজ হয়েছে টোটাল। কেন 20 বেড়ে গেল টোটালে? কারণ তুমি 65 কেজির লোকটাকে সরিয়ে কাকে ঢুকিয়েছো বলো দেখি? তুমি 85 কেজির ওজনের একজনকে ঢুকিয়ে দিয়েছো, তাই ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। দ্য রেশিও বিটুইন দি লেন্থ অ্যান্ড দ্য ব্রেথ অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক, একটা রেক্ট্যাঙ্গুলার পার্কের লেন্থ আর ব্রেথের রেশিও দেওয়া আছে এইটা 3x 2x। একজন মানুষ এই চার ধার বরাবর সাইকেল নিয়ে যাচ্ছে, যে 12 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে গেলে একটা রাউন্ড কমপ্লিট করতে 8 মিনিট লাগে। 12 কিমি প্রতি ঘন্টা 50/3 দিয়ে গুণ দিলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যাবে। অর্থাৎ বলতে পারো স্যার 200 মিটার ও যায় প্রত্যেক, মিটার পার মিনিট হয়ে যাবে, মিটার পার মিনিট। 200 মিটার যায় প্রত্যেক মিনিটে, তাহলে 8 মিনিটে 1600 মিটার যায়। তার মানে স্যার এই চার ধারের টোটাল সমষ্টি 1600। চার ধার মানে পরিসীমা, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে 2 ইন্টু 5x, সেটা হচ্ছে 1600। তাহলে 5 আর 2 10 কাটলে মানে x এর মান 160 পাওয়া যাবে। তো আমাকে এবার বের করতে বললো, এর কি বের করতে হবে? এরিয়া। এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই দুটোকে গুণ করলে কি হবে? 6x²। তাহলে 6 তো থাকলোই,
এক্স স্কোয়ার মানে কি 16, 160 স্কোয়ার, 16 স্কোয়ার কত হয় 256, আর দুটো জিরো চলে আসবে তাই না? তাহলে 6 6 36, হাজার 3, 25 150 153600 অ্যান্সার। একটা মেটালিক শীট আছে রেক্টাঙ্গুলার, একটা রেক্টাঙ্গুলার মেটালিক শীট আছে যেটা 48/36 ফ্রম ইচ অফ ইটস 4 কর্নার, এই 4টে কর্নার থেকে আমি 4টে করে স্কোয়ার কাটছি, কেটে নেওয়ার পর এটাকে ভাঁজ করব এই বরাবর, কাটলে পরে এখান থেকে ভাঁজ হয়ে যাবে, দেখো ভাঁজ করে বন্ধ করে দেবে, মানে এইরকম ছবিটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি। নেক্সট সেকেন্ড, এরকম আর কি, ওই 4টা কর্নারকে বাদ দিয়েছে। এবার এগুলো যদি ফোল্ড করো, এটা হবে বেস, আর ওই 4টা সাইড 4 দিক থেকে উঠে এসে একটা খোলা বাক্স তৈরি করবে। তো সেই বাক্সটার আয়তন কি? আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সোজা কথা। এবার এই যে বাক্সটা তৈরি হল তার হাইট কত হবে বলতো? যে সাইড গুলো ফোল্ড করেছো সেটাই ওর হাইট। তো এই যে ফোল্ড করেছো এইগুলো, এইটা কত কত করে বলতো ভাই? যেটা এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছিল কত ছিল? 8 করে। তার মানে এইটা 8 যদি হয় তাহলে এই দিকটাও 8, এটা যদি 8 হয় তো এদিকটাও 8, একই রকম সব দিকেই 8। তো যে হাইটটা হবে সেটা হবে 8, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো আয়তন, তো হাইটটা আমার 8 হয়ে যাবে। দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে কোন জায়গাটা ফোল্ড হচ্ছে, এই জায়গার থেকে ফোল্ড হচ্ছে, তাহলে যেটা ভূমির দৈর্ঘ্য সেটাই দৈর্ঘ্য। এবার এইটা কোথার থেকে আসবে? টোটালটা 48 ছিল, তার থেকে এদিককার 8 আর এদিককার 8, মানে 16 বাদ চলে গেছে, তাহলে এটা হবে 32। প্রস্থ কি স্যার? একই রকম ঘটনা, 36 ছিল, তার থেকে 8 আর 8, 16 বাদ চলে গেছে, তাহলে হয়ে গেছে 20। এইটাই 8 দুনা 16, 16 8 দুনা 16, 6 থাকলে 1, 8 নিচে 25, 256 ইন্টু 20 মানে 512, মানে 5120। নেক্সট, ডিফারেন্স অফ টু নাম্বার, দুটো নাম্বারের বিয়োগফল দেওয়া আছে 1365। অ্যাপ্রোচ গুলো দেখো, পরীক্ষায় এরকম কোশ্চেন আসলে এইভাবেই অ্যাপ্রোচ করবে। বলছে বড় সংখ্যাটাকে, এটা বড় সংখ্যা, বড় সংখ্যাকে যদি ছোট দিয়ে ভাগ দিই, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল পাবো আমি 6, কোশেন্ট 6, আর ভাগশেষ পাবো 15। আমাকে স্মলার নাম্বার ওয়াই বের করতে হবে। তাহলে আমি এক্স এর পরিবর্তে এইখানটায় এটা পুট করে দিই, 6y প্লাস 15 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1365। তার মানে 5y ইজ ইকুয়াল টু 1350। কেন? 15 বাদ গেল, তাহলে y ইজ ইকুয়াল টু 5 দুনা 10, 5 7 35, 270। নেক্সট, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ 517 স্টার 324, এই স্টারের জায়গায় কত আসবে যদি এই গোটাটা 3 দিয়ে ডিভিজিবল হয়? তো 3 দিয়ে ভাগ বিভাজনের নিয়ম কি? সাম অফ ডিজিটস, ডিজিট সামটা 3 দিয়ে ভাগ যেতে লাগবে। তো 5 আর 1 6, 6 আর 7 হয়ে গেল 13, 13 আর 3 16 দুনা 18, আর 4 হলো 22। এর সাথে আর কত আসবে? মিনিমাম কত আসবে? বা যদি 2 থাকে তাহলে 24 হয়ে যাবে। 24 কে আমার কত 3 দিয়ে ভাগ চলে যায়, তাহলে ওইখানে আমার 2 বসবে। 6টা বেল ছিল যারা একসাথে বাজা শুরু করলো এবং তারপরে 2 4 6 8 10 12 সেকেন্ড পর পর বাজতে থাকে। 30 মিনিটে কতবার এরা সাথে বাজবে? এই তাই দুটো কোশ্চেন থাকে, কতক্ষণ পর আবার একসাথে বাজবে, একটা টাইমের মধ্যে কতবার একসাথে বাজবে। তো একটা টাইমের মধ্যে কতবার একসাথে বাজবে বললে 1 অ্যাড করতে লাগে, কারণ একসাথে বাজা স্টার্ট করছিল, তো ওইটাও আমি কাউন্ট করব। তো সবার প্রথমে আমাদের নিতে হবে 2 4 6 8 10 12 লসাগু, যেটা হবে কত? 120। স্যার এত না করে কিভাবে বের করলেন? প্র্যাকটিস ভাই। কারণ দেখো 12 দিয়ে ভাগ যেতে পারে, এগুলো বড় বড় সংখ্যা আছে, 12 24 12 হতে পারে, 12কে তো এগুলো দিয়ে ভাগ যাবে না। 24 হতে পারে, 24কে 10 দিয়ে যাবে না। 60 হতে পারে, 60কে 8 দিয়ে যাবে না। 120 করো, সবগুলো দিয়ে ভাগ চলে যাবে। 120 সেকেন্ড মানে 2 মিনিট। তার মানে 2 মিনিট পর পর একসাথে বাজে, তাহলে 30 মিনিটে 15 বার তো বাজবেই, কিন্তু প্রথমে যে একবার বাজছিল সেটাও কাউন্ট করব, ওই জন্য টোটাল 16 বার হবে। এন হচ্ছে গ্রেটেস্ট নাম্বার, সব থেকে বড় একটা সংখ্যা, যেটা দিয়ে এই তিনটেকে ভাগ দিলে প্রত্যেক ক্ষেত্রে সেম ভাগশেষ থাকে। ডিজিট সাম বের করো এন এর। এই টাইপের কোশ্চেনের প্রসেস আছে, প্রসেস আমি এখন বোঝাতে যাব না, অনেকবার করিয়েছি এটাকে, বাট আমি মানে বেসিক্সটা বোঝাতে যাব না, প্রসেসটা বলে দিই কি হবে। এটার থেকে এটাকে বাদ দাও, এটার থেকে এটাকে বাদ দাও, 5 থেকে 5 বাদ দিলে 0, 6 থেকে 0 বাদ দিলে 6, আর এখানে হচ্ছে 3 এর পরে 3 6 3360। এটার থেকে এটাকে বাদ দাও 0, 6 এর পরে 4 10, 6 এর 7, 7 এর পরে 2 9। এইটা, এই দুটো সংখ্যার গসাগু বের করো, সেটাই হচ্ছে উত্তর। 10 দিয়ে দাও প্রথমে,
336, 224, 4 দিয়ে দাও, 4 8 32, 4 4 16, 4 5 20, 4 6 7 8, 7 12 84, 7 8 56, 4 3 12, 4 2 8 যাবে না, এগুলো গুণ করে দাও। 7 4 28, 8 56, 112, 1120। এবার এর ডিজিট সাম করো, 1 + 1 + 2 + 0 করো, 4 আসবে, সেটাই আমার কাছে চেয়েছিল। কি বলছে, দুটো ক্লাস আছে, এটা খুব ইন্টারেস্টিং। দেয়ার আর টু এক্সামিনেশন রুম, দুটো এক্সামিনেশন রুম আছে, এ আর বি, একটা এ আছে একটা বি আছে। এ তে কিছু জন আছে, বি তে কিছু জন আছে। আমি মনে করলাম এ তে এ জন লোক আছে, বি তে বি জন লোক আছে। প্রথমে বললো যদি 10 জন স্টুডেন্ট এ থেকে বি তে পাঠিয়ে দেওয়া যায়, পাঠিয়ে দাও। এ থেকে বি তে যদি 10 জন পাঠিয়ে দাও, মনে করো না, আচ্ছা মনে করো না এখান থেকে তুমি 10 জন এখানে পাঠিয়ে দিলে, তাহলে এটা কি বি + 10 হয়ে গেল না, আর এখানে এ - 10 হয়ে গেল। যদি সেই কাজটা করো, দুটোতে সেম সেম স্টুডেন্ট হয়ে যাবে, ওরা বলে দেওয়া আছে। তাহলে আমি এই কোয়েশ্চেনটাকে একটু সাজায় লিখতে পারি, এ - বি 10 ওপারে গেলে হয়ে যাবে 20, গেল ইকুয়েশন 1। তারপরে বলছে যদি 20 জন, যদি এটা না করে, যদি আমি, এটা 1 নাম্বার কেস, যদি 20 জন স্টুডেন্টকে বি থেকে এতে পাঠাতাম, বি থেকে এতে 20 জনকে পাঠালে এতে এ + 20 হয়ে যাবে, বি তে বি - 20 হয়ে যাবে। সেক্ষেত্রে সমান করে দিও না, দেখো কি বলেছে, then the number of student in A is double, এর স্টুডেন্টটা বি এর ডবল হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে পাবো a + 20 = 2b - 40। এটাকে আরেকটু সাজাই যদি, তাহলে আমার a 2b টাকে এপারে আনলে -2b হবে, আর 20 কে ওপারে নিয়ে গেলে -20 মানে -60 হয়ে গেল। এবার এই দুটোকে সলভ করে আমাকে স্টুডেন্ট বের করতে হবে এর, আমার বি দরকার নেই, তো আমি না এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, 2a 2b 40 দিয়ে এবার কি করো, তুমি বিয়োগ করে দাও, বিয়োগ, তাহলে সাইন চেঞ্জ হবে। আচ্ছা 2 এর থেকে এ চলে গেলে এ, এটা 2b থেকে 2b কাটা, আর এটা 60 আর 40 হয়ে গেল টোটাল 100, পেয়ে গেলে এ তে 100 জন স্টুডেন্ট ছিল, ব্যাস। ইন এ মিক্সচার অফ 60 লিটার্স, ঠিক আছে, ইন এ মিক্সচার অফ 60 লিটার্স দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার হচ্ছে 2:1। তার মানে মিল্ক আর ওয়াটারের রেশিও আছে 2:1, পরে সেই রেশিওটা হয়ে যাবে 1:2। কি করলে, জল কতটা অ্যাড করলে, তো ভাই আমি জল অ্যাড করছি, আমি তো মিল্ক অ্যাড করছি না, তাহলে মিল্ক গুলোকে সেম রাখবো, এটা 2:1 থাকুক, এটাকে আমি 2 দিয়ে গুণ করে 2:4 করি। দেখো মিল্কের কোয়ান্টিটি সেম আছে, ওয়াটার 3 ইউনিট বেড়ে গেছে, বেড়েছে না 3 ইউনিট, আর টোটাল মিক্সচারটা কত ছিল 60 লিটারের, এখানে আমি দেখতে পাচ্ছি স্যার টোটাল মিক্সচারটা 3 ইউনিটের, তাহলে 3 এর ভ্যালু যদি 60 হয়, তাহলে এই 3 এর ভ্যালু কত, 60 হবে, তার মানে আমি অ্যাড করছি 60 লিটার, এটা আমাদের উত্তর। এটাকে আরেক রকম অ্যাপ্রোচও রাখতে পারো, তুমি প্রথমে বের করে নিতে পারো, টোটাল 60 লিটার ছিল 2:1 রেশিওতে, 3 এর ভ্যালু 60, 1 এর ভ্যালু 20, 2 এর ভ্যালু 40, তার মানে স্যার 20 লিটার 40 লিটার মিল্ক আছে, 20 লিটার ওয়াটার আছে। এবার পরবর্তীতে তো আমি এর মধ্যে ওয়াটার অ্যাড করছি, মিল্ক তো অ্যাড করছি না, তাহলে মিল্ক তো আমার 40 লিটার ছিল, 40 লিটারই থাকবে, কিন্তু রেশিওটা হয়ে যাবে কত 1:2। তাহলে এটা যদি 40 হয় আর 1:2 রেশিও হতে হয়, তাহলে এটাকে 80 হতে হবে, 40 দুনা 80, তাহলে তুমি কত অ্যাড করলে 60 অ্যাড করলে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি যেভাবে অ্যাপ্রোচ করো অ্যান্সারে পৌঁছে যাবে। ইনকাম অফ এ অ্যান্ড বি, ভালো কোশ্চেন। এ আর বি এর ইনকাম দেওয়া আছে 3:4, আর তাদের এক্সপেন্স দেওয়া আছে 9:5। কোশ্চেনে বলা হচ্ছে এর ইনকাম অফ এ ইকুয়াল টু 3 টাইমস ইনকাম অফ এক্সপেন্ডিচার অফ বি। এর ইনকামটা বি এর এক্সপেন্ডিচারের 3 গুণ হওয়া চাই, কিন্তু এখানে তো ভাই 5 এর 3 গুণ 15 হওয়া উচিত ছিল, চলো 15 বানাই, এটাকে এই রেশিওটাকে 5 দিয়ে গুণ করে দাও, 5 3 15, 5 4 20। রেশিওর কোনো পরিবর্তন হলো না, কাটাকাটি করলে আবার এটাই আসবে, এটা শর্টেস্ট ফর্মে আছে, এটা একটু বড় করা হয়েছে, তো এটা যা থাকলো, তো আমার কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেছে। তাহলে এবার সেভিংস দেখো কি হয়, সেভিংস কি হয়, দুটো থেকে বাদ করলে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে 6 ইউনিট 15 ইউনিট, 3 দুনা 6, 3 5 15, 2:5, অ্যান্সার শেষ। এটাই বের করতে বলেছিল যে সেভিংস এর রেশিও। বলছে ইন 1 আওয়ার, 1 ঘন্টায় একটা নৌকা 11 কিলোমিটার যায় অ্যালং দি স্ট্রিম, মানে স্রোতের সাথে বা অনুকূলে, আর স্রোতের বিপরীতে যে 5 কিলোমিটার যায়, মানে স্রোতের অনুকূলের গতিবেগ হচ্ছে 11 কিমি পার আওয়ার, স্রোতের প্রতিকূলের গতিবেগ 5 কিমি পার আওয়ার। স্থির জলে নৌকার গতিবেগ কি হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে লাগে, ফর্মুলা এটা। 11 5 16/2 মানে 8 কিলোমিটার পার আওয়ার। নেক্সট কি আসছে, লাস্ট কোশ্চেন আমাদের। ইন এ 100 মিটার রেস, একটা 100 মিটারের রেসে
এ বি কে বিট করে, এই বিট করার কনসেপ্টটা অনেকের গন্ডগোল হয়, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 10 মিটারে এবং সি কে বিট করে 13 মিটার। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে রেসটা তো 100 মিটারের, তাহলে এ যতক্ষণে 100 মিটার কভার করে নিয়েছে, বি 10 মিটার পেছনে আছে, এই জন্য বলে যে 10 মিটারে বিট করে। এ যতক্ষণে 100 মিটার কভার করে, সি 13 মিটার কম 87 কভার করে, এটাই বলা আছে। তাহলে বলছে একটা 180 মিটারের রেস হলে বি সি কে বিট করবে কততে। তো আমি আগে এখান থেকে এক কাজ করব, এখান থেকে আমি এ বাই বি আর এর উল্টাটা সি বাই এ গুণ করে দিই। দেখো 100/90 আর এর উল্টো হয়ে যাবে 87/100, এটা কাটা যাবে, আমি পাবো 87/90, আর এখানে দেখো এ এ কাটা যাবে, আমি সি বাই বি পাবো। তার আমি দেখতে পাচ্ছি যে যদি এরকম বলি, এটাকে উল্টে দাও, বি বাই সি করে দাও, তাহলে আমি এরকম বলতে পারি যদি 90 মিটারের রেস হয় তাহলে সেখানে বি সি কে বিট করবে কত মিটারে? 3 মিটারে, 3 মিটার কম যাবে ও। কিন্তু বলেছে 180 মিটারের রেস, তাহলে 2 দিয়ে উপর নিচে গুণ দাও, দেখো 174। তাহলে 180 মিটারের যদি একটা রেস হয় তাহলে সেই রেসটা বি তো কভার করে নেবে, কিন্তু সি ততক্ষণে 6 মিটার পিছনে থাকবে। তার মানে বলতে পারি বি সি কে 6 মিটারে বিট করবে। তো এই ছিল এখানটার আমাদের টোটাল 100টা কোশ্চেন আমি শেয়ার করলাম, ডিসকাস করলাম তোমাদের সাথে। টাইম খুবই কম, 6 তারিখ হয়ে গেছে আর 6 দিন আছে। চেষ্টা করবো তার মধ্যে যদি পসিবল হয় অ্যাটলিস্ট আরো একটা, খুব বেশি পসিবল হলে আরো দুটো, আর নাহলে আরো একটা এবং ভালো লেভেলের মক টেস্ট সেট করার। এখন অব্দি যেগুলো করলাম, জিকে গুলো ম্যাক্সিমাম আমি ইজি রেখেছি। কোথাও প্রথম দিকে জিকে ম্যাথ দুটো ইজি ছিল, এটাতে ম্যাথ রিজনিং ভালো ছিল, তোমরাই বললে জিকে একটু ইজি ছিল। তো এরপরে গুলো করবো সেখানে জিকে একটু হার্ড রাখবো, ম্যাথ একটু বা রিজনিং একটু ঠিকঠাক রাখবো, একটু ব্যালেন্স করে করার চেষ্টা করবো। তো 12 দিন আছে, আমি ট্রাই করবো দুটো করার, বাট না হলেও অ্যাটলিস্ট আরেকটা আমি তোমাদের জন্য প্রোভাইড করবো। আর তারপরে প্রিলিমস হয়ে গেলে আমি তারপরে তোমাদের জন্য কনস্টেবল বা এসএফটা আরো পরীক্ষা আছে, সেগুলোরও কিছু মক টেস্ট করাবো। এবং অনেকেই একটা আমার কাছে ডিমান্ড করেছো, তোমরা আমাকে পার্সোনালি ফোন করো, অনেকে বলছে বা মেসেজ করে যে প্রিলিমিনারি হয়ে গেলে পরে, যেহেতু সামনে কেপি এসআইও আছে আর মেইনলি এই ডাব্লিউপিপি এসআই এর মেইনস এর জন্য একটা ব্যাচ স্টার্ট করতে, ঠিক আছে? সো আই এম প্ল্যানিং অ্যাবাউট দ্যাট। যদি তোমাদের মনে হয় যে না মেইনস এর জন্য ব্যাচ বলতে অনলি ম্যাথ আর রিজনিং এর পোর্শন, অবভিয়াসলি ওটাতে আমি জিএস পড়াবো না, ম্যাথ আর রিজনিং এর যেটা পার্ট ডেসক্রিপটিভ যেটা আছে তোমাদের, অনেকেই ওখানে মার খায়, কারণ ওটা একটা স্কোরিং জায়গা, খুব বেশিও পড়তে হবে না, অল্প একটু প্র্যাকটিস করলে পরে হয়ে যাবে। তো যদি অনেকেই বলছো ডাইরেক্টলি, এবং যদি তোমাদের মনে হয় যারা মক টেস্ট দিচ্ছ বা এগুলো দেখছো যে না খুবই হেল্পফুল হবে, তাহলে আমি একটা ব্যাচ স্টার্ট করবো। অবভিয়াসলি দ্যাট উইল বি পেইড ব্যাচ, ঠিক আছে? অ্যাপের মাধ্যমেই হবে। চেষ্টা করবো লাইভ ক্লাসেস রাখার, স্বল্প টাইমের মধ্যে 2 থেকে 3 মাসের পিরিয়ডের মধ্যে, যে একটা কম্প্যাক্ট কোর্স, কম্প্যাক্ট বলতে পারো ব্যাচ হবে লাইভ, যেখানে যে অ্যারিথমেটিক এর বা রিজনিং এর চ্যাপ্টার গুলো যেরকম কোশ্চেন আসে বেছে বেছে সিলেক্টেড কোশ্চেন নিয়ে এবং কনসেপ্ট কিভাবে অ্যাপ্রোচ রাখতে হবে করে একদম তোমাদেরকে করার, ঠিক আছে? তো যদি মনে হয় যে এটা করলে ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটা নিয়ে তাহলে ভাবনা চিন্তা করব। খুবই লিমিটেড, 50 জন সামথিং, 50-100 জন স্টুডেন্ট হয়ে গেলে পরে আমার মোর দ্যান এনাফ, তাদেরকে নিয়েই ওইটা করাবো। তাহলে পরে তাদেরও হেল্প হবে এবং আমারও একটা ডেসক্রিপটিভের জিনিসগুলো তোমাদেরকে বোঝাতে ভালো লাগবে আর কি, এটাই তো। এবং যারা যারা এই মক টেস্ট গুলো দাওনি, এবং আগামী যেগুলো মক টেস্ট আসবে, ফ্রি মক টেস্ট আরো আসবে এটার কনস্টেবল এটসেট্রার জন্য, ঠিক আছে? তো যেহেতু দিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে স্মার্ট ম্যাথস অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হবে। যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনো মক দাওনি বা অ্যাপই ডাউনলোড করোনি, তারা প্লে স্টোরে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে স্মার্ট ম্যাথস অ্যাপ, ঠিক আছে? সার্চ করলেও পেয়ে যাবে, 10K প্লাস ডাউনলোডও আছে, তো সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করতে পারো। সেখানে ফ্রি টেস্ট অপশনে গেলে তোমরা দেখতে পাবে ডাব্লিউবিপি এসআই এর এখন মক টেস্ট 3টে অলরেডি দেওয়া আছে, আরো আগামীতে আসবে এখানটায়। তো এই ভিডিওতে এইটুকু থাকছে। কোনো রকম কোয়ারি থাকলে তোমরা অবশ্যই জানিও এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, সেখানে আমি পিডিএফ এটসেট্রা সব শেয়ার করে দেবো। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে খুব শীঘ্রই। তাহলে গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।